ওকে, প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও, তারপর আমরা আমাদের ক্লাস শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা হলো বোটানি এক্সট্রা সিলেবাসের উদ্ভিদ প্রজনন অর্থাৎ বোটানি 10ম চ্যাপ্টার আজকে পড়ব। তো তোমরা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে এই চ্যাপ্টারটা তোমাদের আগে কখনো পড়া হয়নি। আমি সেভাবেই চেষ্টা করব যে একটু বুঝিয়ে বুঝিয়ে এবং আস্তে ধীরে পড়ানোর। এবং আমি খুব বেশি সময় নেব না আজকের ক্লাসে খুব বেশি সময় নেব না। তো তোমরা একটু তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে একটু মেনশন করো বা ক্লাসটা একটু শেয়ার করো, যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি ভাইয়া। দেখো, মেডিকেলে চান্স নিশ্চিত করতে ও সম্পূর্ণ অ্যাডমিশন জার্নিতে তোমাকে কনফিডেন্ট থাকতে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো অবশ্যই পড়তে হবে। কারণ যখন তুমি মেডিকেল অ্যাডমিশানে কিন্তু তোমার যে শুধু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে নাকি ফুল সিলেবাসে পরীক্ষা হবে এরকম কোনো কথাই বলে দেওয়া থাকে না। ওইখানে বলা থাকে যে এইচএসসি মানে সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। তো এইচএসসির সিলেবাস বলতে সাধারণত তোমার বইয়ের সবই বোঝায়, শর্ট সিলেবাস ফুল সিলেবাস এগুলো না, সবই বোঝায়। এই জন্য তোমাদেরকে পুরা সিলেবাসের সব টপিকই পড়তে হবে। তো তোমরা শর্ট সিলেবাসটা খুবই ভালো করে পড়ছো, কয়েকবার পড়ছো। শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো অত ভালো করে তোমাদের পড়া হয়নি। তো যাদের একদমই পড়া হয়নি তারা চেষ্টা করবে যে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ দিয়ে করার। আর যাদের হলো মানে আগে পড়া আছে একবার, তারা চেষ্টা করবে যে খাতা কলম নিয়ে তোমার পড়ার সাথে, আগের পড়ার সাথে এখনের পড়াগুলো একটু মিলাই নেওয়ার, এবং সবাই চেষ্টা করবে নোট করতে, এবং সবাই আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে নোট শেয়ার করবে। দেখো ভাইয়া, আমাদের সবারই একটা ধারণা আছে যে একবার যদি মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হয়ে যায় তাহলে টাকার টাকা। তো সবাই আর কি এই ধারণাটা পোষণ করে। আসলে বাস্তবতা কেমন আমরা একটু দেখি পরের স্লাইডে। দেখো, আগের স্লাইডের কথাটা কি সম্পূর্ণ ভুল। ভাইয়া, তোমরা একটু দেখবা যে মানে জিনিসটা অনেকটা এরকমই। চিক চিক করে বালি কোথাও নেই কাদা, ফেসবুকে ঢুকে দেখি সব মেয়েগুলো সাদা। তো ভাইয়া, তোমার ফেসবুকের কোনো একটা সাদা মেয়েকে দেখে তুমি যদি ক্রাশ খাও, তাহলে তুমি রিয়েল লাইফে যেয়ে অনেক বড় একটা বাস খাবা। তো মানে মেডিকেলে চান্স পাওয়া, ডাক্তার হওয়া মানে যে আমরা অগাধ মানে টাকা টাকা পয়সা ইনকাম করব বা আমাদের অনেক অর্থবিত্ত হবে, এই ধারণা যদি তোমার ভেতরে থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ, তুমি মেডিকেলে না, তুমি অন্য কোনো সেক্টরে যাও। কারণ রাজনীতিবিদ হলে তোমার 1200 কোটি ডলারের প্রজেক্টের 500 কোটি ডলারই মেরে দেওয়া যায়। তো তোমার যদি শুধু টাকা পয়সা ইনকাম করার চিন্তা ভাবনা থাকে তাহলে মেডিকেল সেক্টরে তোমার আসার দরকার নেই। এবং মেডিকেলটা তাদের জন্যই যাদের চিত্ত এবং বৃত্ত দুইটাই আছে। অর্থাৎ এইখানে তোমার মানুষের সেবা করার একটা মানসিকতা থাকতে হবে, তোমার ভেতরে টাকার টেনশন থাকলে হবে না। এবং মেডিকেলের পথটা অনেক বেশি বন্ধুর, অনেক বেশি কঠিন, অনেক কঠিন ধাপ পার করে যে তারপরে যে তুমি টাকা দেখবা। এবং তখনই তুমি টাকার মুখ দেখবা যখন তোমার ড্রাইভার পাশে তোমার জন্য গ্যাস্ট্রিকের ওষুধ, হাইপারটেনশনের ওষুধ, ডায়াবেটিক্সের ওষুধ নিয়ে দাঁড়াই থাকবে, তখনই তুমি টাকার মুখ দেখবা। তো তোমার যদি প্রচুর পরিমাণে ধৈর্য থাকে, তোমার যদি টাকা পয়সার প্রতি অত বেশি ফ্যাসিনেশন না থাকে, তোমার যদি ফ্যাসিনেশন থাকে যে মানুষের সেবা করবা, তুমি ইহকাল এবং পরকাল উভয় জগতে যে তুমি মানে আল্লাহর কাছে প্রশংসিত হতে চাও, তাহলেই তোমার জন্য মেডিকেল সায়েন্স। তো আমরা অনেক কথা বললাম, এখন আমরা আমাদের মূল পড়ায় চলে আসি। তো আমরা আজকের ক্লাসে পড়ব হলো উদ্ভিদ প্রজনন। তো উদ্ভিদ প্রজনন জিনিসটা কি? যে প্রক্রিয়ায় একটা উদ্ভিদ তার অনুরূপ বংশধর সৃষ্টি করে,
সেই প্রক্রিয়াটাকে আমরা বলি কি উদ্ভিদ প্রজনন প্রক্রিয়া। তো এই উদ্ভিদ প্রজনন প্রক্রিয়া এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি সামগ্রিকভাবে। একটা হলো যৌন প্রজনন প্রক্রিয়া আর একটা কি অযৌন প্রজনন প্রক্রিয়া। তো যৌন প্রজনন প্রক্রিয়া মানে কি? যৌন প্রজনন প্রক্রিয়া মানে হলো শুক্রাণু প্লাস ডিম্বাণু নিষিক্ত হবে, নিষিক্ত হয়ে তৈরি করবে কি জাইগোট। এই জাইগোটের মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি করার যে প্রক্রিয়া তাকেই আমরা বলবো কি যৌনজনন প্রক্রিয়া। অযৌনজনন প্রক্রিয়া মানে কি এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ছাড়াই, শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়াই অন্য যে কোনোভাবে যদি জনন হয় তখন তাকে আমরা বলবো কি অযৌন জনন প্রক্রিয়া। এরপরে দেখো ভাই, আমাদের এই যৌন অযৌন জনন প্রক্রিয়া ছাড়াও আরও এক ধরনের প্রজনন প্রক্রিয়া নিয়ে আমাদের বইয়ে আলোচনা করা আছে, সেটা হলো কি পার্থেনোজেনেসিস প্রক্রিয়া। তো আমরা যখন পার্থেনোজেনেসিস প্রক্রিয়া দেখব তখন আমরা দেখব যে পার্থেনোজেনেসিস প্রক্রিয়া আলটিমেটলি এক ধরনের কি অযৌন জনন প্রক্রিয়া। এই জন্য আমরা সামগ্রিকভাবে বইয়ের জনন প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করছি, একটা হলো যৌন জনন প্রক্রিয়া আর একটা কি অযৌন জনন প্রক্রিয়া। তো এখন আসো আমাদের এই যে যৌন জনন যে প্রক্রিয়া, এই যৌন জনন প্রক্রিয়া সম্পর্কে আমি একটু কিছু কিছু কথা তোমাদেরকে একটু বলে দেই যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো, আমাদের উদ্ভিদে যে যৌন জনন প্রক্রিয়াটা হয় সেটা হলো উগ্যামাস ধরনের, সেটা হলো উগ্যামাস ধরনের। এখন আসো উগ্যামাস ধরনের শব্দটার মানে কি? দেখো, উগ্যামাস জনন আমরা ওই জননকেই বলি যেইখানে আমাদের ছোট ছোট প্লাস সচল এবং বড় প্লাস নিশ্চল। তাহলে দেখো ভাই, ছোট প্লাস সচল আমাদের শুক্রাণুর সাথে যদি বড় প্লাস নিশ্চল ডিম্বাণুর মিলনের মাধ্যমে যৌনজনন হয় তাহলে সেই যৌনজননকে আমরা বলি কি উগ্যামাস ধরনের যৌনজনন। এখন আসো এই যৌনজননের মূল উদ্দেশ্য কি? যৌনজননের মূল উদ্দেশ্য হলো এই যে জাইগোট তৈরি হলো নিষেকের মাধ্যমে, জাইগোটটাকে কি করা ভ্রূণ তৈরি করা। এই যে ভ্রূণ সৃষ্টি, ভ্রূণের বৃদ্ধি, ভ্রূণের বিকাশ, এটাই হলো আমাদের যৌনজননের মূল উদ্দেশ্য। এখন আমরা বিজ্ঞানের যে শাখায় এই ভ্রূণবিদ্যা নিয়ে আলোচনা করি বা ভ্রূণর বিকাশ, সৃষ্টি, উৎপত্তি এগুলো নিয়ে আলোচনা করি সেই শাখাকে আমরা বলি কি এমব্রায়োলজি। এমব্রায়োলজি। তাহলে আমরা এমব্রায়োলজির আন্ডারে কি করি ভ্রূণের বিকাশ নিয়ে আলোচনা করি। আর এই ভ্রূণটা কিভাবে সৃষ্টি হয়? যৌনজননের মাধ্যমে সৃষ্টি হয়। তাহলে যৌনজননের আমাদের মূল উদ্দেশ্য হলো কি ভ্রূণ সৃষ্টি করা। ভ্রূণ নিয়ে আমরা যেটাকে আলোচনা করব সেটা হলো কি এমব্রায়োলজি। তাহলে আমাদের একদম প্রথম পেজে এই পড়ালেখাগুলো আছে, আমাদের একদম প্রথম পেজে এই পড়াগুলো আছে, সবাই একটু দেখে নাও। তাহলে আমাদের প্রথম পেজে এই পড়াগুলো আছে, একটু দেখে নাও সবাই। আচ্ছা, এখন তোমাদের দেখা হলে আমরা একটু যৌন প্রজনন নিয়ে আরও কিছু কথাবার্তা একটু বলবো, পরের স্লাইডে আসো। আচ্ছা ভাই, আমাদের যৌন প্রজননের প্রধান অঙ্গ যদি বলা হয়, যৌনজননের প্রধান অঙ্গ যদি বলা হয় তাহলে প্রধান অঙ্গ কি হবে ভাই? একটু কমেন্ট করে বলো তো। যৌনজননের প্রধান অঙ্গ হলো কি ফুল। এখন আসো ভাই, এই যে ফুল, ফুল জিনিসটা কি? ফুল জিনিসটা কি দেখো ভাই, আমাদের এই যে কাণ্ড, এই কাণ্ডটা রূপান্তরিত হয়ে তৈরি করে বিটপ। বিটপ, এই বিটপ রূপান্তরিত হয়ে তৈরি করে কি বলতো ফুল। তাহলে ফুল হলো কি রূপান্তরিত বিটপ, আর বিটপ হলো কি রূপান্তরিত কাণ্ড। এখন আমাদের এই যে ফুল, এই ফুল সম্পর্কে কিছু কথাবার্তা একটু জানতে হবে। তো ফুল সম্পর্কে কিছু কথাবার্তা জানানোর জন্য আমি এখন একটা ফুলের ছবি একটু অঙ্কন করব। একটা ফুলের ছবি একটু অঙ্কন করব। তো দেখো ভাইয়া, আমি এখানে একটা ফুলের ছবি অঙ্কন করেছি। তো আমাদের এই যে ফুলের ছবিটা, এই ফুলের ছবিটাতে আমরা ফুলের বিভিন্ন স্তবক দেখাবো। তো একটা আদর্শ ফুলে আমাদের যে স্তবক থাকে হলো 4টা। তোমরা 9-10-এ পড়ছো 5টা, কিন্তু আমরা ইন্টারমিডিয়েটের বইয়ে পড়বো হলো একটা ফুলের স্তবক হলো 4টা। সেই 4টা স্তবক তোমাকে একটু জানতে হবে। তো ফুলের একদম এই সবুজ যে স্তবক, এটাকে আমরা বলি কি বৃতি।
এই বৃতি হলো ফুলের প্রথম স্তবক। এখন আমাদের এই যে বৃতি যেহেতু সবুজ বর্ণের, এই জন্য এটা কি করবে, আমাদের এই পুষ্পকে বা ফুলকে খাদ্য তৈরি করতে সাহায্য করবে এবং ভেতরের অন্য স্তবকগুলোকে বাইরের আগের থেকে রক্ষা করবে। এরপরে চলে আসো 2 নম্বর যে স্তবক, সেটা হলো দলমণ্ডল। এই দলমণ্ডল এটা হলো পুষ্পের কি দ্বিতীয় স্তবক। এরপরে এই যে স্তবকটা আমরা দেখাচ্ছি এটা হলো পুং স্তবক। পুং স্তবক এটা হলো পুষ্পের কি তৃতীয় স্তবক। আর এই যে নীল কালারের যেটা আমরা অঙ্কন করছি এটা হলো স্ত্রী স্তবক। এটা হলো পুষ্পের কি চতুর্থ স্তবক। তাহলে আমাদের এই পুষ্পে এই 4টা স্তবক থাকে। এখন দেখো ভাই, আমরা বলছি কি যৌন জনন, তাহলে যৌন জনন কার কার ভেতরে হয়, শুক্রাণু প্লাস ডিম্বাণুর ভেতরে হয়। তো দেখো এই যে পুং স্তবক, এই পুং স্তবকের ভেতর থেকে তৈরি হয় কি শুক্রাণু। আর এই যে স্ত্রী স্তবক, এইখান থেকে আমাদের তৈরি হয় কি বলতো ডিম্বাণু। তাহলে আমাদের যৌন জননের জন্য পুষ্পের কোন কোন স্তবক দরকার, পুষ্পের হলো তৃতীয় স্তবক পুং স্তবক দরকার এবং চতুর্থ স্তবক কি দরকার, এই যে স্ত্রী স্তবক দরকার। এই 2টা স্তবক আমাদের দরকার। তো আমাদের যৌন জননে আমরা হলো দেখব যে আমাদের এই যে পুং স্তবক থেকে কিভাবে পরাগরেণু, পরাগরেণু থেকে কিভাবে পুংগ্যামিট তৈরি হয়, স্ত্রী স্তবক থেকে কিভাবে ডিম্বক, ডিম্বক থেকে কিভাবে ডিম্বাণু তৈরি হয় এবং এই ডিম্বাণু এবং শুক্রাণু কিভাবে নিষেক করে, নিষেকের মাধ্যমে কিভাবে ভ্রূণ তৈরি হয় এবং ভ্রূণের মাধ্যমে কিভাবে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হয়, এই জিনিসগুলো আমরা যৌন জননের আন্ডারে দেখব। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেছে যে ভাইয়া তাহলে পেরিয়ান্থ জিনিসটা কি? 9, 10 এর বইয়ে পেরিয়ান্থকে আমাদের একটা স্তবক বলেছিল, তো ইন্টারমিডিয়েটের বইয়ে পেরিয়ান্থকে কোনো স্তবক বলিনি। তো পেরিয়ান্থ জিনিসটা কি আসলে দেখো, পেরিয়ান্থ হলো কিছু পুষ্প আছে যাদের ক্ষেত্রে এই যে দলমণ্ডল আর এই যে বৃতি, এই 2টা মিলে কি তৈরি করে, পেরিয়ান্থ তৈরি করে। তাহলে কিছু পুষ্প আছে যাদের ক্ষেত্রে আমাদের কি থাকে না, দলমণ্ডল থাকে না, বৃতি থাকে না, তাদের ক্ষেত্রে এই 2টা মিলে কি থাকে, পেরিয়ান্থ থাকে। কোন কোন বইয়ে আমাদের এই পেরিয়ান্থকে পুষ্পের পঞ্চম স্তবক বলা হয়েছে। তো এটা মাজেদা বইয়ের ম্যাডামের একটা তথ্য, আমরা পেরিয়ান্থটা একটু দেখব পেরিয়ান্থ কোথায় কোথায় পাওয়া যায়। যেমন দেখো বৃতির মতো পেরিয়ান্থ পাওয়া যায় কোথায়, সুপারি, আমলখি, নারিকেল, এই জায়গাগুলোতে আমরা বৃতির মতো পেরিয়ান্থ পাই, অর্থাৎ পেরিয়ান্থটা কেমন হয়, সবুজ বর্ণের হয়। আর দল বা আমাদের এই যে দলমণ্ডল বা পাপড়ির মতো রঙিন পেরিয়ান্থ কোথায় পাই আমরা, এই যে লিলি, উলটচণ্ডাল, কলাবতী, কলা, রজনীগন্ধা, এই জায়গাগুলোতে আমরা কি পাই, দলের মতো পেরিয়ান্থ পাই। ভাই তোমরা যখন কলার মোচাটা যখন তোমরা কি করবা বলো তো, মনে করো যে এটা একটা কলার মোচা, এটা ভেতরের অংশ যখন বাইরে থেকে ছাড়াবা দেখবা লাল বর্ণের একটা জিনিস পাওয়া যায়, এই লাল বর্ণের জিনিসটাই কিন্তু তার কি পেরিয়ান্থ। তাহলে সেটা কি লাল বর্ণের রঙিন, এই জন্য বললাম কি দলের মতো পেরিয়ান্থ। এরপরে যখন তোমরা হলো সুপারি, তোমরা হলো সুপারির ওইটাকে মুচি বলা হয় আর কি গ্রামের ভাষায়, মুচি, ওই মুচিটার 4 সাইডে দেখবা সবুজ বর্ণের একটা আবরণ থাকে, ওইটা কি বলতো আমাদের বৃতির মতো পেরিয়ান্থ। তাহলে পেরিয়ান্থ কোথায় পাওয়া যায়, কি কি পেরিয়ান্থ পাওয়া যায়, এটা একটা এক্সট্রা তথ্য, তুমি এটা একটু পড়বে। আচ্ছা দেখো ভাই এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে বলো, তোমরা কি বুঝতেছো? আচ্ছা তাহলে আমরা পরের স্লাইডে যাই। দেখো আমরা যৌন জননের যে ধাপ, সেই যৌন জননের ধাপগুলো সম্পর্কে আমি একটু বলেছিলাম। আমি বলেছিলাম যে আমাদের এই যে রেণুস্থলী বা পরাগরেণুর পরিস্ফুটন আমরা পড়ব, পরাগরেণু থেকে যে পুংগ্যামিট তৈরি হয় সেটা আমরা পড়ব, ডিম্বকের পরিস্ফুটন আমরা পড়ব, ডিম্বক থেকে কিভাবে স্ত্রীগ্যামিট তৈরি হয় সেটা আমরা পড়ব, নিষেক ক্রিয়া পড়ব এবং নিষেকের পরবর্তী যে পরিবর্তন সেটা আমরা এই যৌন জননের আন্ডারে আলোচনা করব। তো আমরা পরের স্লাইডটা দেখি, এখানে কি আছে, এইখানে আছে দেখো ভাইয়া আমাদের একটা পরাগরেণুর পরিস্ফুটন, একটা পরাগরেণুর পরিস্ফুটন। তো একটু খেয়াল করে দেখো ভাইয়া, এটা হলো আমাদের সেই এটা হলো আমাদের সেই পুংস্তবক, পুষ্পের তৃতীয় স্তবক পুংস্তবক। তো একটু এইখানে দেখো ভাই, আমাদের পুষ্পের যে পুংস্তবক, এই পুংস্তবকের প্রত্যেকটা সদস্যকে আমরা বলি পুংকেশর। এই পুংকেশরের উপরের এই অংশটাকে আমরা বলি কি পরাগধানী, আর এই অংশটাকে আমরা বলি কি পুংদণ্ড। তো একটু দেখো ভাই, আমরা দেখতেছি যে এই পুষ্পের যে পরাগধানী, এই পরাগধানী আছে 2টা, মাঝখানে সে কি একটা যোজক দ্বারা যুক্ত। এখন যদি আমি এই পরাগধানীর একটা প্রস্থচ্ছেদ নেই, তাহলে আমি কি পাবো, এরকম 4 কোণা একটা গঠন পাবো।
এই যে এটা হলো আমাদের যোজক, এরকম 4 কোণা গঠন। তো এই 4টা কোণায় 4টা কোষ আছে, 4টা কোণায় কি আছে, 4টা কোষ আছে। এখন এই 4টা কোষের ভেতরে একটা কোষের নিউক্লিয়াস বড় আছে, প্লাস সাইটোপ্লাজম কি আছে, ঘন আছে। সেই কোষটাকেই আমরা বলছি কি বলতো ভাইয়া, আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষটা আমাদের পরবর্তীতে বিভক্ত হয়ে পরিধির দিকে তৈরি করতেছে কি, দেওয়াল কোষ। তাহলে দেওয়াল কোষ তৈরি করে কোন দিকে, পরিধির দিকে। এবং এই যে দেওয়াল কোষটা যে তৈরি করলো, এই দেওয়াল কোষ 3 থেকে 5 স্তর বিশিষ্ট হবে। কত স্তর বিশিষ্ট হবে, 3 থেকে 5 স্তর বিশিষ্ট হবে। এবং যার একদম সবচেয়ে ভেতরের স্তরের নাম হলো ট্যাপেটাম। এরপরে চলে আসো, কেন্দ্রের দিকে তৈরি করবে কি, প্রাথমিক জনন কোষ। এই প্রাথমিক জনন কোষ কি হিসাবে কাজ করবে, পরাগরেণু মাতৃকোষ হিসাবে কাজ করবে। এই পরাগরেণু মাতৃকোষ মেয়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে তৈরি করবে কি, পরাগরেণু। এবং তোমরা জানো যে একটা ডিপ্লয়েড কোষের মেয়োসিস বিভাজনের মাধ্যমে 4টা কোষ তৈরি হয়। তাহলে পরাগরেণু তৈরি হবে কয়টা, 4টা। এবং 4টা পরাগরেণুই কেমন হবে, হ্যাপ্লয়েড হবে। তো আমাদের যখন এই পরাগরেণু পরিস্ফুটিত হতে থাকবে, অর্থাৎ পরাগরেণু থেকে যখন আমাদের শুক্রাণু তৈরি হবে আমরা দেখব, তখন এই পরিস্ফুটিত পরাগরেণুর পুষ্টি দেবে কে, এই ট্যাপেটাম। তাহলে ট্যাপেটামের কাজকে, আমাদের পরাগরেণু যখন পরিস্ফুটিত হয়ে শুক্রাণু তৈরি করবে, তখন সেই পরিস্ফুটিত পরাগরেণু বা শুক্রাণুর পুষ্টি দেবে কে, আমাদের এই ট্যাপেটাম। তাহলে আমাদের একটা পরাগরেণুর পরিস্ফুটন থেকে যে কথাগুলো আমি বলেছি এগুলাই তোমার লাগবে। এখন একটু দেখো ভাই, আমাদের এইখানে যে 4টা পরাগরেণু তৈরি হয়েছে, এই 4টা পরাগরেণু এরা কি আলাদা আলাদাও থাকতে পারে, আবার কি একসাথেও থাকতে পারে। তো এরা যদি একসাথে থাকে তাহলে সেই গঠনকে আমরা বলি কি, পলিনিয়াম। এখন আমাদের বইয়ে দেখো পলিনিয়ামের 2টা উদাহরণ দেওয়া আছে। একটা দেওয়া আছে অর্সিডেশিয়া, আর একটা দেওয়া আছে অ্যাসক্লেপিডিয়া। তাইলে এই 2টা গোত্রের উদ্ভিদে আমাদের কি দেখা যায়, পলিনিয়াম গঠনটা দেখা যায়। তাহলে অবজেক্টিভের জন্য এটা ইম্পর্টেন্ট। দেখো ভাই, আমরা 355 নাম্বার পেজে আমরা হলো 355 নাম্বার পেজে আমরা অনেকগুলো পড়াই ফেলছি একসাথে। এখন আসো, আমাদের এইখানে যে আমরা 4টা পরাগরেণু তৈরি করলাম, এই পরাগরেণুর গঠনটা কেমন হবে, একটা পরাগরেণুর গঠন কেমন হবে সেটা আমরা একটু দেখে আসি। তাহলে দেখো পরবর্তী স্লাইডে, এটা হলো আমাদের একটা পরাগরেণু। তাহলে আমরা বলতে পারি যে আমাদের উদ্ভিদের যে পরাগরেণু সেটা কি কণ্ঠকিত। এবং এই পরাগরেণুর গঠন আমি যদি এখানে একটু অঙ্কন করি তাহলে দেখবা যে পরাগরেণুর গঠনে এটা হলো বাইরের স্তর, যেটাকে আমরা বলবো কি বলতো, এক্সাইন। আর এটা হলো ভেতরের স্তর, যেটাকে আমরা বলবো কি, ইনটাইন। তো দেখো এই যে এক্সাইনটা হবে পুরু। এবং এই এক্সাইনের প্রধান যে উপাদান তার নাম হলো কি, স্প্রোপোলেনিন। কথাটা একটু দেখাই না, স্প্রোপোলেনিন। তাহলে আমাদের এক্সাইন হলো কি, পুরু, এবং এর গঠনগত উপাদানকে স্প্রোপোলেনিন। এরপরে চলে আসো ইনটাইন মানে যেটা ভেতরের স্তর। এই ইনটাইনটা হলো কেমন, পাতলা। এবং এটা কি নির্মিত, কিউটিকল নির্মিত, পাতলা। এরপরে দেখো একটা পরাগরেণুর কিছু জায়গায় দেখো আমাদের শুধুমাত্র ইনটাইন আছে, কোনো দেখো এক্সাইন নেই। এই জায়গাটাকে আমরা বলছি কি, রেণুরন্ধ্র। বা যেটাকে ইংরেজিতে বলা হয় কি, জাম্পোর। এই জাম্পোর বা রেণুরন্ধ্র এটা কয়টা থাকে, 20টা থাকে। এরপরে দেখো আমাদের পরাগরেণুর ভেতরে একটা নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসটাকে আমরা বলছি কি, পরাগরেণুর নিউক্লিয়াস। কি বলছি বলো, পরাগরেণুর নিউক্লিয়াস। এখন আসো, আমাদের এই পরাগরেণুটা পরিস্ফুটিত হয়ে তৈরি করবে কি, পুংগ্যামেট বা শুক্রাণু। এখন আমরা দেখব যে আমাদের পরাগরেণু পরিস্ফুটিত হয়ে কিভাবে শুক্রাণু তৈরি করে এবং সেই শুক্রাণুটা কোথায় তৈরি হয়। তাহলে সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে এতটুকু জিনিস তুমি বুঝছো কিনা।
একটু কনফার্ম করো যে বুঝছো কিনা এতটুকু। তো দেখো ভাই, আমাদের আমাদের এই যে আমাদের এই যে পরাগরেণুর ভেতরে আমি বলছিলাম যে আমাদের পরাগরেণুর ভেতরে আমাদের কি আছে, দেখো ভাই, আমাদের এই যে পরাগরেণুর ভেতরে যে নিউক্লিয়াস আছে এটাকে আমরা বলছিলাম কি পরাগরেণু নিউক্লিয়াস। এই পরাগরেণু নিউক্লিয়াস কি হয় বলতো, বিভাজিত হয়। বিভাজিত হয়ে সে দুইটা নিউক্লিয়াস তৈরি করে, একটা হলো নালিকা নিউক্লিয়াস আর একটা কি জনন নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াসের আরো একটা নাম কি জেনারেটিভ নিউক্লিয়াস। এর আরো একটা নাম হলো জেনারেটিভ নিউক্লিয়াস। এরপরে দেখো এই যে নালিকা নিউক্লিয়াসটা আকারে কি হবে, বড় হবে। আর জেনারেটিভ বা জনন নিউক্লিয়াসটা কি হবে, আকারে ছোট হবে। এই দুইটা কথা একটু মনে রাখবে। এরপরে চলে আসো, আমাদের এই যে নালিকা নিউক্লিয়াস, দেখো এই যে ইনটাইনটা যেটা পাতলা স্তর সেটা দেখো তৈরি করছে কি পরাগ নালিকা। এই পরাগ নালিকার ভেতরেই দেখো নালিকা নিউক্লিয়াসটা আগে চলে আসছে, যেহেতু সে আকারে বড় এই জন্য আগে চলে আসছে। তারপরে চলে আসছে কি জনন নিউক্লিয়াস। এখন এই যে পরাগনালিকা, আমাদের ইনটাইনটা যে পরাগনালিকা তৈরি করলো, এই পরাগনালিকার ভেতরে আমাদের যে জনন নিউক্লিয়াসটা ছিল সেই জনন নিউক্লিয়াসটা দেখো বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হয়ে সে তৈরি করছে কি পুংগামিট বা শুক্রাণু। এখন একটু আমাকে কমেন্ট করে বলো যে নালিকা নিউক্লিয়াস থেকে আমাদের যে শুক্রাণু তৈরি হলো কোন কোষ বিভাজন, জনন নিউক্লিয়াস থেকে আমাদের যে শুক্রাণু তৈরি হলো সেটা কোন কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হলো, একটু কমেন্ট করে আমাকে বলো যে আমাদের জনন নিউক্লিয়াস থেকে যে শুক্রাণু তৈরি হলো সেটি কোন কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হলো। দেখো এখানে আমরা বললাম যে আমাদের জনন নিউক্লিয়াস, এই জনন নিউক্লিয়াস তৈরি করে কি পুংগামিট। এখন আমাকে একটু বলো যে জনন নিউক্লিয়াস যে পুংগামিট তৈরি করেছে কোন কোষ বিভাজনের মাধ্যমে তৈরি করেছে, একটু কমেন্ট করে বলো। মাইটোসিস, সাব্বাস। তাহলে সে কোন কোষ বিভাজনের মাধ্যমে তৈরি করলো, মাইটোসিস। একটু খেয়াল করো ভাই, আমাদের এই যে জনন নিউক্লিয়াস নিজে কি হ্যাপ্লয়েড, বুঝো জিনিসটা। তো একটা হ্যাপ্লয়েড কোষে তুমি যদি মেয়োসিস করো তাহলে ক্রোমোজোম হয়ে যাবে কি n/2। তো হাফ ক্রোমোজোম নিয়ে কোনো কোষ বেঁচে থাকতে পারবে না। তো দেখো এই জন্যই কিন্তু আমাদের এই জনন নিউক্লিয়াস এটা কি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে শুক্রাণু তৈরি করেছে। তাহলে এখন আমাকে একটু বলো যে আমাদের আমাদের একটা পরাগরেণু মাতৃকোষ থেকে মাতৃকোষ থেকে আমাদের কয়টা পরাগরেণু তৈরি হবে, পরাগরেণু তৈরি হবে, প্লাস একটা পরাগরেণু থেকে আমাদের কয়টা শুক্রাণু তৈরি হবে। একটু কমেন্ট করে আমাকে বলো যে একটা পরাগরেণু মাতৃকোষ থেকে আমাদের কয়টা পরাগরেণু তৈরি হবে এবং কয়টা শুক্রাণু তৈরি হবে, একটু কমেন্ট করে বলো আমাকে, দেখি তোমরা বুঝতেছো কিনা। ভাইয়া দেখো একটা পরাগরেণু মাতৃকোষ মেয়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হচ্ছে হয়ে সে 4টা পরাগরেণু তৈরি করতেছে এবং এই প্রত্যেকটা পরাগরেণুর জনন নিউক্লিয়াস কোন প্রক্রিয়ায় বিভক্ত হচ্ছে, মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হচ্ছে। বিভক্ত হয়ে 2টা করে শুক্রাণু তৈরি করতেছে। তাহলে 4টা যদি পরাগরেণু তৈরি হয় এবং প্রত্যেকটা যদি 2টা করে শুক্রাণু তৈরি করে তাহলে মোট শুক্রাণু তৈরি হবে কয়টা বলো তো ভাইয়া, 8টা। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় একটা পরাগরেণু মাতৃকোষ থেকে কয়টা শুক্রাণু তৈরি হয়, উত্তর হবে কিন্তু 8টা। প্রশ্ন কিন্তু বুঝো, যদি এইখান থেকে সরাসরি এইখানে দিয়ে দেয় যে একটা পরাগরেণু মাতৃকোষ থেকে কয়টা শুক্রাণু তৈরি হয়, উত্তর হবে কয়টা, 8টা। আর যদি বলে একটা পরাগরেণু থেকে আমরা দেখো পড়ছি প্রত্যেকটা পরাগরেণু থেকে শুক্রাণু তৈরি হয় কয়টা করে, 2টা করে। তাহলে যদি বলে একটা পরাগরেণু থেকে কয়টা হয়, উত্তর হবে কিন্তু 2টা। একটু প্রশ্নগুলো খেয়াল করো, যদি বলে পরাগরেণু মাতৃকোষ উত্তর হবে কয়টা, 8টা। আর যদি বলে কি একটা পরাগরেণু থেকে কয়টা শুক্রাণু তৈরি হয়, উত্তর হবে কয়টা, 2টা। এখন আমাকে একটু কমেন্ট করে বলো পরাগরেণু হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, পরাগরেণু হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড।
পরাগরেণু হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড একটু কমেন্ট করে বলো। দেখো ভাই, আমাদের যে পরাগরেণু, আমাদের পরাগরেণু কিন্তু হ্যাপ্লয়েড, নালিকা নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, জনন নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, পুংগামিট স্ত্রীগামিট সবই কিন্তু হ্যাপ্লয়েড। আমাদের এই যে পরাগ নালিকা যেটা বা পোলেন টিউব যেটা, সেটাও কিন্তু হ্যাপ্লয়েড। এখন আমাকে একটু বলো, আমাদের একটা পরাগরেণুর ভেতরে যে পরাগ নালিকা বা যে পোলেন টিউব আছে, সেই পোলেন টিউবটা পরাগরেণুর কোন অংশ থেকে তৈরি হয়? দেখো ভাই, এই যে পোলেন টিউব এটা কিন্তু তৈরি হয় এই যে ইনটাইন থেকে। তাহলে আমাদের পোলেন টিউব তৈরি হবে কই থেকে? ইনটাইন থেকে। তাহলে এখন আমি যদি বলি আমাদের একটা পুংগামিটোফাইটের কোষ কি কি, একটা পুংগামিটোফাইটের প্রথম কোষ হলো পরাগরেণু, প্রথম কোষ হলো কি? পরাগরেণু। আর কি কি কোষ আছে আমাদের? এটা হলো প্রথম কোষ, এটা হলো প্রথম কোষ একটা পুংগামিটোফাইটের। আর কি কি আছে একটা পুংগামিটোফাইটের ভেতরে? আরেকটা পুংগামিটোফাইটের ভেতরে আমাদের আছে কি? এই যে পোলেন টিউব। এরপরে আমাদের এই যে তোমার জনন নিউক্লিয়াস, এই যে নালিকা নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস পরবর্তীতে যে শুক্রাণু তৈরি করছে, এই শুক্রাণু। তাহলে এগুলো নিয়েই গঠিত হবে আমাদের কি বলতো? পুংগামিটোফাইট। তাহলে একটা পুংগামিটোফাইটের প্রথম কোষ হলো কি? পরাগরেণু। আর পরাগরেণুর ভেতরে যে পোলেন টিউব, যে জনন নিউক্লিয়াস, যে নালিকা নিউক্লিয়াস, যে শুক্রাণু আছে, সবগুলো নিয়েই আমাদের গঠিত হবে কি বলতো? একটা পুংগামিটোফাইট। তাহলে আমরা কিন্তু পরাগরেণুর পরিস্ফুটন, পুংগামিটোফাইটের পরিস্ফুটন আমরা কিন্তু সবকিছু পড়াই দিয়েছি, এখন আমরা একটু স্ত্রী গ্যামিটোফাইটে যাই। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলো, দেখো ভাই, এইখানে আমি একটা ছবি একটু অঙ্কন করি। আচ্ছা, একটু কমেন্ট করে বলো, এটা হলো পুষ্পের কত নম্বর স্তবক? আমরা এই যেটা অঙ্কন করেছি, এটা পুষ্পের কত নম্বর স্তবক? এটা পুষ্পের কত নম্বর স্তবক বলো ভাই? এটা পুষ্পের চতুর্থ স্তবক, যার নাম কি? আমাদের স্ত্রী স্তবক। তাহলে পুষ্পের চতুর্থ স্তবকের নাম কি? স্ত্রী স্তবক। একটা স্ত্রী স্তবকের প্রত্যেকটা সদস্যকে বলা হয় স্ত্রী কেশর। কি বলা হয় ভাই? স্ত্রী কেশর। এখন এই স্ত্রী কেশরের ভেতরে আমাদের কি কি আছে? গর্ভমুণ্ড, তারপরে আছে কি? গর্ভদণ্ড। এরপরে আমাদের আছে কি? গর্ভাশয়। কি আছে বলো? গর্ভাশয়। এখন এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়ের ভেতরে কিন্তু অনেক রকমের টিস্যু আছে। গর্ভাশয়ের ভেতরে অনেক রকমের টিস্যু আছে আমাদের, এই যে টিস্যু আছে, প্রচুর টিস্যু আছে গর্ভাশয়ের ভেতরে। এখন গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে আমাদের কি হয়? ডিম্বক তৈরি হয়। যে টিস্যু থেকে ডিম্বক তৈরি হয় সেই টিস্যুকে আমরা বলি কি? প্লাসেন্টা। তাহলে গর্ভাশয়ের প্লাসেন্টা নামক টিস্যু থেকে আমাদের তৈরি হয় কি? ডিম্বক। এটা হলো আমাদের সেই ডিম্বক। এখন দেখো, এই যে ডিম্বকের অনেক টিস্যু আছে, এই টিস্যুগুলোর ভেতরে সবগুলো টিস্যুকে আমরা বলছি কি? নিউসিলাস বা ভ্রূণপোষক টিস্যু। এই ভ্রূণপোষক টিস্যুর ভেতরে একটা টিস্যু একটু আকারে বড় থাকে, একটা টিস্যু কি থাকে? আকারে বড় থাকে। যে টিস্যুটার নিউক্লিয়াস আকারে বড় প্লাস সাইটোপ্লাজম ঘন, সেই টিস্যুটাই আমাদের কি করে বলো তো? সেই টিস্যুটাই আমাদের আর্কিস্পোরিয়াল টিস্যু হিসেবে কাজ করে। আমরা যদি পরের স্লাইডে দেখি, মানে আগের স্লাইডটাই যদি একটু দেখি, দেখো এইখানে অনেকগুলো নিউসিলাস টিস্যু আছে। নিউসিলাস টিস্যুর ভেতরে একটা টিস্যুর নিউক্লিয়াস দেখো আকারে বড় এবং সাইটোপ্লাজম ঘন। এই টিস্যুটাকে আমরা বলছি কি? ডিম্বকের আর্কিস্পোরিয়াল কোষ। এই ডিম্বকের আর্কিস্পোরিয়াল কোষ সেম কথা, মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে পরিধির দিকে আমাদের তৈরি করে কি বলতো? দেওয়াল কোষ। আর কেন্দ্রের দিকে তৈরি করে কি? প্রাথমিক জনন কোষ। এই প্রাথমিক জনন কোষ পরবর্তীতে কি হবে? স্ত্রীরেণু মাতৃকোষ হিসেবে কাজ করবে। স্ত্রীরেণু মাতৃকোষ মেয়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হবে, বিভক্ত হয়ে স্ত্রীরেণু তৈরি করবে। কয়টা স্ত্রীরেণু তৈরি করবে? 4টা। এই যে দেখো, 4টা স্ত্রীরেণু তৈরি করছে, 1 2 3 4। এই 4টার ভেতরে 3টা নষ্ট হয়ে যাবে। 4টার ভেতরে দেখো 3টা নষ্ট হয়ে যাবে এবং একটা কি থাকবে? কর্মক্ষম থাকবে। এই কর্মক্ষম স্ত্রীরেণুটাই পরবর্তীতে আমাদের তৈরি করবে কি? ভ্রূণথলি।
তাহলে আমাদের এই যে স্ত্রী রেণু কিভাবে ভ্রূণথলি তৈরি করে সেটা আমরা একটু দেখব। দেখো ভাই, একটা স্ত্রী রেণুর ভেতরে আমাদের যে নিউক্লিয়াসটা আছে, স্ত্রী রেণু যেহেতু হ্যাপ্লয়েড, নিউক্লিয়াসটাও কিন্তু হ্যাপ্লয়েড। তাহলে এই নিউক্লিয়াসে কি হবে, আমাদের মাইটোসিস কোষ বিভাজন হবে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি করবে এবং দুইটা নিউক্লিয়াস দুই মেরুতে চলে যাবে। প্রত্যেকটা মেরুতে ওই নিউক্লিয়াস কি হবে, দ্বিতীয়বার আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে প্রত্যেকটা মেরুতে আমার কয়টা করে নিউক্লিয়াস তৈরি করবে, দুইটা করে নিউক্লিয়াস তৈরি করবে। দেন এই নিউক্লিয়াসে কি হবে, আবার মাইটোসিস হবে। মাইটোসিস হইলে প্রত্যেকটা মেরুতে আমার কি থাকবে, চারটা করে নিউক্লিয়াস থাকবে। প্রত্যেকটা মেরুতে আমাদের কি হবে, চারটা করে নিউক্লিয়াস থাকবে। এবং এই প্রত্যেকটা মেরু থেকে আমাদের একটা করে নিউক্লিয়াস কি করবে, কোষের কেন্দ্রে চলে আসবে। এসে এরা তৈরি করবে কি বলতো, আমাদের মেরু নিউক্লিয়াস, বা যাদেরকে আমরা বলবো কি সেকেন্ডারি নিউক্লিয়াস। সেকেন্ডারি নিউক্লিয়াস। এবং আমাদের ডিম্বক রন্ধ্রের দিকে ডিম্বক রন্ধ্র, এটা মনে করো যে ডিম্বক রন্ধ্র, তাহলে ডিম্বক রন্ধ্রের দিকে আমাদের আকারে বড় একটা নিউক্লিয়াস থাকবে, যেটাকে আমরা বলবো কি ডিম্বাণু। এর পাশের দুইটা নিউক্লিয়াসকে আমরা বলবো কি সহকারী কোষ। এই যে এই দুইটাকে আমরা বলবো কি সহকারী কোষ। আর ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে, এটা হলো ডিম্বক রন্ধ্র, এর বিপরীত দিকে আমাদের তিনটা নিউক্লিয়াস থাকবে, যেটাকে আমরা বলবো প্রতিপাদক কোষ। তাহলে দেখো আমাদের একটা এই যে গঠনটা, এই গঠনটাকে আমরা বলছি কি ভ্রূণথলি। এই ভ্রূণথলির ভেতরে টোটাল কয়টা নিউক্লিয়াস আছে, 8টা। এই 8টা যে নিউক্লিয়াস আছে, এই 8টা নিউক্লিয়াস বিশিষ্ট এই যে ভ্রূণথলি, এই ভ্রূণথলির ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটা নিউক্লিয়াস আছে, অর্থাৎ সহকারী নিউক্লিয়াস এবং আমাদের যে ডিম্বাণু, এই গঠনটাকে আমরা বলছি কি ডিম্বাণু যন্ত্র। ডিম্বাণু যন্ত্র। তাহলে এখানে একটু খেয়াল করো, যদি বলে ভ্রূণথলির নিউক্লিয়াস কয়টা, উত্তর হবে 8টা। আর যদি বলে ডিম্বাণু যন্ত্রের নিউক্লিয়াস কয়টা, উত্তর হবে কিন্তু 3টা। দুইটা হলো সহকারী কোষ আর একটা হলো কি ডিম্বাণু। তো এটাই হলো আমাদের কি স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন। বুঝছো কিনা একটু বলো কমেন্ট করে। বুঝছো কিনা একটু কমেন্ট করে বলো। দেখো আমাদের এই যে ভ্রূণথলিটা যে তৈরি হলো, এই যে দেখো ভ্রূণথলি তৈরি হলো, এটা মনে করো ডিম্বক রন্ধ্র। এইখানে আমাদের বড় আকারের যে নিউক্লিয়াসটা আছে, এটাকে আমরা বলছি ডিম্বাণু। এর পাশের দুইটা নিউক্লিয়াসকে আমরা বলছি সহকারী নিউক্লিয়াস। এরপরে আমাদের কেন্দ্রে যে দুইটা আছে, এটাকে আমরা বলছি মেরু বা সেকেন্ডারি নিউক্লিয়াস। এবং এই ডিম্বক রন্ধ্রের উল্টা দিকে যে তিনটা আছে, সেটাকে আমরা বলছি কি প্রতিপাদ নিউক্লিয়াস। এখন দেখো এই টোটাল 8টা নিউক্লিয়াসকে একসাথে আমরা বলছি কি ভ্রূণযন্ত্র। আর ডিম্বক রন্ধ্রের কাছে এই যে তিনটা নিউক্লিয়াস আছে, এটাকে আমরা বলছি কি ডিম্বাণু যন্ত্র বা গর্ভযন্ত্র। তাহলে যদি বলে গর্ভযন্ত্র বা ডিম্বাণু যন্ত্রে নিউক্লিয়াস কয়টা, উত্তর হবে 3টা। দুইটা হলো সহকারী আর একটা হলো ডিম্বাণু। আর যদি বলে টোটাল ভ্রূণথলিতে নিউক্লিয়াস কয়টা, উত্তর হবে কয়টা, 8টা। এবং আরেকটা জিনিস একটু খেয়াল করো ভাই, আমাদের এই যে কর্মক্ষম স্ত্রী রেণু যে ভ্রূণথলি তৈরি করছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের কি হয়েছে, মাইটোসিস কোষ বিভাজন হয়েছে। এবং একটু খেয়াল করে দেখো তো টোটাল কয়বার মাইটোসিস হয়েছে, প্রথমে 1বার, 2বার, 3বার মাইটোসিস হয়েছে। এবং এই মাইটোসিসগুলোতে দেখো শুধুমাত্র কার বিভাজন হয়েছে, নিউক্লিয়াসের বিভাজন হয়েছে। তাহলে এটাকে কিন্তু আমরা মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলতে পারি। তাহলে আমাদের এই যে ভ্রূণথলি গঠনের সময় টোটাল 3বার মাইটোসিস হয়, এবং সেই মাইটোসিসটা কি ধরনের মাইটোসিস, মুক্ত নিউক্লিয়ার মাইটোসিস। এখন একটু আমাকে কমেন্ট করে বলো যে সবকিছু বুঝতে পারতেছো কিনা। একটু কমেন্ট করে বলো যে সবকিছু বুঝতেছো কিনা। ভাই এখন একটা জিনিস একটু দেখো তো, আমি একটু এখানে মুছতে দিলাম। তাহলে কি কি প্রশ্ন আসবে আমি কিন্তু সেগুলো বলে দিচ্ছি। কি কি প্রশ্ন আসবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। কি রে আবার সেম চলে আসলো। আচ্ছা এখন একটু দেখো ভাই, বুঝলাম না তো। আচ্ছা এখন একটু দেখো ভাই, আমাদের এইখানে দেখো
কর্মক্ষম স্ত্রীরেণু, একটা স্ত্রীরেণুই কি করলো, ভ্রূণথলি তৈরি করলো। তাহলে যদি আমার একটা স্ত্রীরেণু যদি ভ্রূণথলি তৈরি করে তাহলে সেটাকে আমরা বলবো কি, মোনোস্পোরিক। কি বলবো, মোনোস্পোরিক। এখন একটা স্ত্রীরেণু ভ্রূণথলি তৈরি না করে যদি দুইটা তৈরি করতো তাহলে সেটাকে আমরা বলতাম কি, বাইস্পোরিক। আর যদি চারটা তৈরি করতো, চারটা স্ত্রীরেণু যদি আমার ভ্রূণথলি তৈরি করতো তখন তাকে আমরা বলতাম কি, টেট্রাস্পোরিক। তাহলে আমাদের ভ্রূণথলি তিনভাবে গঠিত হইতে পারে, মোনোস্পোরিক প্রক্রিয়ায় গঠিত হইতে পারে, বাইস্পোরিক প্রক্রিয়ায় গঠিত হইতে পারে, টেট্রাস্পোরিক প্রক্রিয়ায় গঠিত হইতে পারে। তাহলে দেখো এখানে কিন্তু ট্রাইস্পোরিক নাই। তাহলে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে নিচের কোনটা ভ্রূণথলি গঠনের প্রক্রিয়া নয়। ক নাম্বার অপশনে দিল মোনোস্পোরিক, বাইস্পোরিক, ট্রাইস্পোরিক, তারপর দিল কি, টেট্রাস্পোরিক। তাহলে দেখলাম আমরা ভ্রূণথলি গঠনের প্রক্রিয়া কয়টা, তিনটা, মোনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক, এই তিনটা। তাহলে ট্রাইস্পোরিক এইভাবে কোনো ভ্রূণথলি গঠিত হয় না। এটা একটু ট্রিকি কোশ্চেন। এখন আসো ভাই আমাদের বইয়ে দেখো, তোমরা একটু বইয়ে খেয়াল করো, সবাই বইয়ে খেয়াল করে দেখো 358 নাম্বার পেজে দেখো মোনোস্পোরিক, বাইস্পোরিক এবং আমাদের যে টেট্রাস্পোরিক এগুলোর উদাহরণ দেওয়া আছে। উদাহরণগুলো একটু পড়ে ফেলতে হবে। দেখো আমাদের ম্যাক্সিমাম উদ্ভিদে মোনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়। ম্যাক্সিমাম উদ্ভিদে আমাদের কি হয়, মোনোস্পোরিক প্রক্রিয়ায়। তাহলে অধিকাংশ উদ্ভিদে আমাদের মোনোস্পোরিক প্রক্রিয়ায় কি হয়, আমাদের ভ্রূণথলি গঠিত হয়। বাইস্পোরিকের উদাহরণ আমাদের দেওয়া আছে অ্যালিয়াম। অ্যালিয়ামের টাইপ, অ্যালিয়াম মানে কিন্তু পেঁয়াজ। তাহলে অ্যালিয়াম না দিয়ে বলতে পারে কি, পেঁয়াজে কোন প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়, উত্তর হবে কিন্তু আমাদের বাইস্পোরিক প্রক্রিয়ায়। আর টেট্রাস্পোরিকের উদাহরণ দেখো দেওয়া আছে পেপারোমিয়া। এই গোত্রের উদ্ভিদে আমাদের কি হয়, এই যে টেট্রাস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়। এরপরে দেখো ভাই একটু প্রশ্ন খেয়াল করো, আমাদের মোনোস্পোরিক প্রক্রিয়ায় যে ভ্রূণথলিটা গঠিত হয়েছে সেখানে কয়টা নিউক্লিয়াস আছে, আমাদের 8টা নিউক্লিয়াস আছে। মোনোস্পোরিক প্রক্রিয়ায় যে ভ্রূণথলি গঠিত হয়েছে সেইখানে দেখো কয়টা নিউক্লিয়াস আছে, 8টা নিউক্লিয়াস আছে। একটা ব্যতিক্রম আছে, ওইনোথেরা। এদের কি হয়, মোনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি তৈরি হয়। তাহলে মোনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি তৈরি হলে সেখানে 8টা নিউক্লিয়াস থাকার কথা ছিল, কিন্তু এখানে কয়টা নিউক্লিয়াস থাকে, 4টা। তাহলে এটা একটা স্পেশাল তথ্য, দেখো তোমার বইয়ে আছে, এটা একটু বই থেকে দাগাই নাও সুন্দর করে। তাহলে আমি আবারও বলি, আমাদের একটা স্ত্রীরেণু মাতৃকোষ মেয়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে স্ত্রীরেণু তৈরি করে কয়টা, 4টা। 3টা নষ্ট হয়ে যায়, একটা স্ত্রীরেণু ভ্রূণথলি তৈরি করে। একটা স্ত্রীরেণু ভ্রূণথলি তৈরি করলে সেটাকে আমরা বলি কি, মোনোস্পোরিক। অধিকাংশ উদ্ভিদে মোনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি তৈরি হয় এবং এই মোনোস্পোরিক প্রক্রিয়ায় যে ভ্রূণথলি তৈরি হয় সেইখানে ভ্রূণথলিতে 8টা নিউক্লিয়াস থাকে। কিন্তু একমাত্র ব্যতিক্রম কি, ওইনোথেরাতে মোনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি তৈরি হলো নিউক্লিয়াস থাকে কয়টা, 4টা। এরপরে যদি আমাদের 2টা স্ত্রীরেণু ভ্রূণথলি তৈরি করে তখন তাকে আমরা বলি বাইস্পোরিক। উদাহরণ কি, অ্যালিয়াম হলো পেঁয়াজের বৈজ্ঞানিক নাম। এরপরে দেখো আমাদের যদি 4টা ভ্রূণথলি, মানে আমাদের 4টা স্ত্রীরেণু মিলে যদি ভ্রূণথলি তৈরি করে তখন সেটাকে আমরা বলি টেট্রা বা টেট্রাস্পোরিক। এর উদাহরণ কি, পেপেরোমিয়া। তাহলে উদাহরণগুলো একটু পড়ে ফেলবা। তাহলে আমাদের একটা স্ত্রীরেণু পরিস্ফুটিত হয়ে কিভাবে গ্যামিট তৈরি করে সেটা কিন্তু আমরা পড়ে ফেলেছি। তাহলে দেখো আমরা পড়ছিলাম কি, পুং গ্যামিট তৈরি হয় কয়টা, 2টা। কিন্তু স্ত্রী গ্যামিট, আমাদের স্ত্রী গ্যামিট বা ডিম্বাণু কয়টা তৈরি হয়েছে বলো তো, স্ত্রী গ্যামিট বা ডিম্বাণু কিন্তু আমাদের তৈরি হয়েছে 1টা। তাহলে ছবির ওইখানে একটু লিখে নিও, ডিম্বাণু তৈরি হয় 1টা। এটা একটু ছবির ওইখানে একটু লিখে নিও। আচ্ছা আমরা পরের পেজে আসি। এখন আমরা কিন্তু এতক্ষণ ধরে আলোচনা করলাম যে আমাদের ডিম্বকের ভেতরে এই যে ডিম্বকের ভেতরে আমাদের যে নিউক্লিয়াস টিস্যু আছে তার একটা টিস্যুর নিউক্লিয়াস বড় ছিল, সাইটোপ্লাজম ঘন ছিল এবং সেই টিস্যুটাই তৈরি করছে কি, ভ্রূণথলি। এবং এই ভ্রূণথলির ভেতরে আমাদের তৈরি হয়েছে কি, ডিম্বাণু কয়টা, 1টা। এবং আমাদের এই ডিম্বাণু কোন জায়গায় থাকবে, এই যে দেখো ডিম্বক রন্ধ্রের এইখানে থাকবে।
তাহলে আমরা এখন আমাদের গর্ভাশয়ের ভেতরে যে ডিম্বকটা ছিল সেই ডিম্বকটার গঠনটা একটু পড়ে ফেলি। তাহলে দেখো আমাদের যে ডিম্বক, আমাদের ডিম্বক না, এটা হলো উদ্ভিদের ডিম্বক, বারবার ভুল করতেছি। তাহলে দেখো একটা উদ্ভিদের ডিম্বকের গঠনে কি কি থাকে, তুমি শুধু নামগুলো পড়বা, তুমি শুধু নামগুলো পড়বা। কি কি থাকে দেখো ভাই, 1 নম্বরে থাকে আমাদের ডিম্বক নাড়ি। কি থাকে? ডিম্বক নাড়ি। এই যে এটা হলো আমাদের সেই ডিম্বক নাড়ি। এরপরে দেখো ডিম্বক নাড়িটা ডিম্বক ত্বকের সাথে যে জায়গায় লাগানো সেই জায়গাটাকে আমরা বলছি কি ডিম্বক নাভি। কি বলছি বলো? ডিম্বক নাভি। এরপরে দেখো আমাদের ডিম্বকের কি আছে, ডিম্বকের ত্বক আছে। এই যে ত্বক আছে, ত্বকের ভেতরে যেটা বাইরের ত্বক সেটাকে বলবা বহিত্বক, যেটা ভেতরের ত্বক সেটাকে বলবা কি অন্তত্বক। এই ত্বক দ্বারা বেষ্টিত অবস্থায় এর ভেতরে আমাদের কি আছে বলতো, নিউসেলাস টিস্যু, বা যেটাকে আমরা বলছি ভ্রূণ পোষক টিস্যু, অর্থাৎ যেটা এই পরিবর্তনশীল ভ্রূণের কি দেবে, পুষ্টি দিবে, ভ্রূণথলি বা ভ্রূণের পুষ্টি দিবে। এরপরে আর দেখো আমাদের কি আছে, ডিম্বক রন্ধ্র। এই যে এটা হলো আমাদের সেই ডিম্বক রন্ধ্র, এবং সবসময় মনে রাখবা ডিম্বক রন্ধ্রের এইদিকেই আমাদের কি থাকবে, আমাদের ডিম্বাণুটা থাকবে, এটা একটু মনে রাখবা। এরপরে দেখো ডিম্বক রন্ধ্রের পরে আমাদের কি আছে, ডিম্বক মূল। ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকটাকে আমরা বলি কি, ডিম্বক মূল। এরপরে দেখো আমাদের এই ডিম্বকের ভেতরেই আমাদের কি আছে, ভ্রূণথলি আছে। তাহলে এই যে ডিম্বক নাড়ি, ডিম্বক নাভি, নিউসেলাস টিস্যু, ডিম্বক ত্বক, ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল এবং ভ্রূণথলি, এটাই হলো আমাদের আদর্শ একটা ডিম্বকের গঠনের অংশ। তাহলে পরীক্ষায় তোমার দিতে পারে নিচের কোনটা ডিম্বকের গঠনের অংশ নয়। তাহলে মনে করো এইখান থেকে 3টা দিল, আরেকটা দিয়ে দিল গর্ভমুণ্ড। তাহলে গর্ভমুণ্ড এটা কিন্তু আমাদের ডিম্বকের অংশ না, এটা কিন্তু স্ত্রীকেশরের অংশ। বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও, বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা এখন একটু খেয়াল করো ভাই, আমাদের এখন আসো আমাদের এই যে ডিম্বকটা, এই ডিম্বকের প্রকারভেদ। তাহলে ডিম্বকের প্রকারভেদ দেখো ভাই, যদি ডিম্বক রন্ধ্রটা একদম উপরের দিকে থাকে তাহলে সেটাকে আমরা বলি কি ঊর্ধ্বমুখী ডিম্বক। কি বলি বলো? ঊর্ধ্বমুখী ডিম্বক। আমাদের এই যে ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ, তোমার হাতে যদি সময় থাকে তাহলে যতক্ষণ পর এখানে স্টার চিহ্ন দাও। আমাদের এই ডিম্বকের উদাহরণগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এখানে প্রত্যেকটা ডিম্বকের উদাহরণ তোমাদেরকে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো দেখো ঊর্ধ্বমুখী যে ডিম্বক, এই ডিম্বকের দেখো এই যে ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকটাকে বলছিলাম কি ডিম্বক মূল, এটা হলো কি ডিম্বক নাড়ি। তাহলে দেখো ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল, ডিম্বক নাড়ি সবই কি একই সরল রেখায় অবস্থিত। তাহলে আমাদের এই যে ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ লাগবে। ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ কি দেখো, গোলমরিচ, বিষকাটালি বা পানিমরিচ, আর একটা হলো পান। তাহলে তুমি ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ তুমি মনে রাখতে পারো এভাবে, যে বিষ পান করে ঊর্ধ্বে গেল, ঊর্ধ্বে গেল। তাহলে বিষ পান করে কোথায় গেল, ঊর্ধ্বে গেল। তুমি কিছু বিষ আছে যেগুলো খাইলে তুমি আর বাঁচবা না, তো এরকম একটা বিষ মনে করো পান করছে, পান করে সে কোথায় চলে গেল, ঊর্ধ্বে গেল। তাহলে বিষতে হলো কি বিষ কাটালি, বিষতে হলো বিষ কাটালি, বিষ কাটালি, বিষতে হলো বিষ কাটালি। পানতে হলো কি দেখো, পানতে হলো পানিমরিচ বা পান, পানতে হলো পান। এই বিষ কাটালির আরো একটা নাম কিন্তু পানিমরিচ। এরপরে গেলতে হলো কি গোলমরিচ, গেলতে হলো গোলমরিচ, গেলতে গোলমরিচ। আর এই যে ঊর্ধ্বে, ঊর্ধ্বে মানেই তো ঊর্ধ্বমুখী। এখন তুমি এইখান থেকে আবার একটু মনে রাখতে পারো, এই যে পানতে হলো, পানতে মনে রাখতে পারো পালিক। আমাদের আলিম স্যারের বইয়ে পালিকের উদাহরণে এই ঊর্ধ্বমুখী ডিম্বকের ভেতরে দেওয়া আছে। তাহলে ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ কি বিষ কাটালি বা পানিমরিচ, পান, পালিক, আরেকটা কি গোলমরিচ, আরেকটা হলো আমাদের এই যে গোলমরিচ। এগুলো সবই কি ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ। এরপরে চলে আসো ভাই নিম্নমুখী, নিম্নমুখী ডিম্বক। দেখো ভাই এইখানে ডিম্বক রন্ধ্রটা কি উপরের দিকে, নিম্নমুখীতে কি থাকবে, ডিম্বক রন্ধ্রটা নিচের দিকে থাকবে। এখন দেখো ভাই এই যে নিম্নমুখী ডিম্বক, এটা কিন্তু ঊর্ধ্বমুখী ডিম্বকের কি উল্টা।
এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের উদ্ভিদের অধিকাংশ ডিম্ব কি হলো কি নিম্নমুখী। তাহলে উদ্ভিদের 75% ডিম্ব কি হলো কি নিম্নমুখী। এই যে দেখো এখানে লিখে দিচ্ছে আজিবুর রহমান স্যারের বইয়ের তথ্য, উদ্ভিদের 75% ক্ষেত্রে নিম্নমুখী ডিম্বক দেখা যায়। এখন আসুন নিম্নমুখী ডিম্বকের উদাহরণ কি, মনে রাখবে এভাবে যে নিম্ন সীমার সেলে, নিম্ন কার সেলে, সীমার সেলে, নিম্ন সীমার সেলে। তাহলে নিম্নতে হলো কি নিম্নমুখী, শীতে হলো শিম, শীতে হলো কি শিম, মতে হলো মটরশুঁটি, মটরশুঁটি, রতে হলো কি রেড়ি, রতে হলো রেড়ি। এরপরে হলো সেলেতে হলো ছোলা, সেলেতে হলো কি ছোলা, সেলেতে ছোলা। কোনো কিছু না বুঝলে আমাকে একটু বলো। তাহলে নিম্নমুখী ডিম্বকের উদাহরণ কি শিম, মটরশুঁটি, রেড়ি এবং ছোলা। এগুলো সবই হলো কি আমাদের নিম্নমুখী ডিম্বকের উদাহরণ। একটু কমেন্ট করে জানাও। ওই 20 পানে ঊর্ধ্বে গেল, একই কথা, একই কথা। ভাইয়া তোমরা কি লেখা বুঝতেছো? লেখা বুঝতেছো? নীল কালি দিয়ে লিখে দেখি তো। লেখা বুঝতেছো? লেখা বুঝতেছো? আচ্ছা, যদি লেখা না বোঝো তাহলে আমার মুখের কথা শোনো, আমার মুখের কথা শোনো। যে আমাদের নিম্নমুখী ডিম্বকের উদাহরণ কি নিম্ন সীমার সেলে। তাহলে নিম্নতে হলো নিম্নমুখী, শীতে হলো শিম, মোতে মটরশুঁটি, রতে রেড়ি, আর সেলেতে হলো ছোলা। আচ্ছা, এরপরে চলে আসো ভাই পার্শ্বমুখী, পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণে আসো। পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণে আসো। কোন কালার নেওয়া যায়? এই কালার নেই। পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণে চলে আসো। তাহলে পার্শ্বমুখী এর উদাহরণ তুমি, পার্শ্বমুখী এর উদাহরণ তুমি লিখতে পারো হলো পার্শ্বে, পার্শ্বে খুপি। উদাহরণ মনে রাখতে পারো পার্শ্বে খুপি। তাহলে খতে হলো খুদিপানা, পথে হলো কি পপি। তাহলে পার্শ্বে খুপি। আরেকটা এক্সট্রা উদাহরণ মনে রাখো, সেটা হলো ডায়ান্থাস। তাহলে তুমি এভাবে মনে রাখতে পারো পার্শ্বে ডাইনির খুপি, পার্শ্বে ডাইনির খুপি, এভাবে তুমি মনে রাখতে পারো। এই যে আমি যদি এখানে ভালো করে লিখি তাহলে দেখো পার্শ্বে, পার্শ্বে ডাইনির খুপি, এই যে ক্ষীয়রস্যি পয়রস্য খুপি। তাহলে ডাইনিরতে হলো ডায়ান্থাস, খুতে হলো খুদিপানা, আর পথে হলো কি পপি। তাহলে এগুলো সবই কি পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণ। আর এই যে ঊর্ধ্বমুখী, অধমুখী, পার্শ্বমুখী, এগুলো পারলে, এগুলো বাদ দিয়ে যেগুলো আছে সবগুলো কি আমাদের বক্রমুখী। তাহলে বক্রমুখীর উদাহরণ একটু আলাদা করে পড়ে ফেলো, সরিষা, কালকাসুন্দা, এগুলো সবই আমাদের বক্রমুখীর উদাহরণ। বুঝছো? এভাবে মনে রাখতে পারো যে সরিষা খেয়ে কালকুসুন্দি কি হয়ে গেল বক্র বা বেঁকে গেল। সরিষা কিন্তু একটু ঝালঝাল টাইপের, যদি তোমরা খাও কাসুন্দি যদি খাও তাহলে মনে রাখবে যে সরিষা খেয়ে আমাদের কালকাসুন্দা কি হয়ে গেল বেঁকে গেল। তাহলে বেঁকে যাওয়া মানে কি বক্রমুখী, এভাবে একটু মনে রাখো। পেনের কালারের থিকনেস, পেনের কালারের থিকনেস বাড়াইলে হাতের লেখা আবার খারাপ হয়ে যায়। আচ্ছা, থিকনেস বাড়াই দিলাম। পেনের কালারের থিকনেস বাড়াইলে হাতের লেখা যায় খারাপ হয়ে। বক্র সকাল, ও সাব্বাস ভাই, তোমরা তো অনেক আগায়ে। তাহলে দন্তুর সাথে হলো সরিষা, কালতে হলো কালকাসুন্দা, সাব্বাস। তাহলে বক্র সকাল মনে রাখতে পারো। তাহলে বক্রমুখী হলো বক্র সকাল, বক্র সকাল। তাহলে বক্রতে হলো বক্রমুখী, আর দন্তুর সাথে হলো সরিষা, কালতে হলো কালকাসুন্দা। তোমরা তো ভালোই সূত্র টুত্র বানাইতে পারো, পড়ে ফেলবা। এখন দেখো আলিম স্যারের বইয়ে আমাদের কিছু তথ্য দেওয়া আছে আলাদা করে, এগুলো একটু পড়ে ফেলো। যেমন অধমুখী উদাহরণ কি পিঙ্ক ছোটকুট, আলিম স্যারের বই আছে, একটু দেখে নিও। এরপরে বলয়াকার, বলয়াকারের উদাহরণ দেখো ফণিমনসা, বলয়াকারের উদাহরণ কি ফণিমনসা। অর্ধমুখী ডিম্বকের উদাহরণ দেখো দেওয়া আছে আলিম স্যারের বইয়ে, উদাহরণ কি পালিক ছোটকুট। তাহলে এগুলো একটু দেখে নিও, এগুলো এক্সট্রা ইনফরমেশন। তুমি আগে আজিবুর রহমান স্যারের বইটা ভালো করে, সরি হাসান স্যারের বইটা ভালো করে পড়বা, তারপরে পারলে তুমি এই যে আলিম স্যার, আজিবুর, এদের বইয়ের তথ্যগুলো একটু দেখতে যাবা। বুঝছো? তাহলে আমরা এই পেজটা কিন্তু আমাদের 100% ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য।
এই পেজটা আমাদের 100% ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশনের জন্য। আমি এগুলো সব মুছে দিয়ে একটু সরে দাঁড়াচ্ছি, তুমি পারলে ছবি তুলে নাও, আর তুমি সূত্র দিয়ে মুখস্থ করতে পারো, সূত্র দিয়ে মুখস্থ করো। আর যদি তোমার এমনিতেই মনে থাকে তাহলে তুমি এমনিতেই মনে রাখার চেষ্টা করো। এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা স্লাইড। কিরে ভাই এরকম হচ্ছে কেন? কিরে সবই তো চলে গেল। কিরে পুরো স্লাইডই চলে গেল নাকি? সরি ভাই, যে পুরো স্লাইডই চলে গেছে। আচ্ছা তোমরা দেখে নিও। এখন চলে আসো ভাই, আমরা হলো নিষেক পড়াবো। আমরা পড়াবো হলো নিষেক। কিরে আন্ডু কোথায় কেমনি? আচ্ছা এখন আমরা পড়াবো হলো নিষেক। আমরা পড়াবো নিষেক। খেয়াল করো ভাই, নিষেক পড়াবো আমরা। তো নিষেক মানে তোমরা জানো, নিষেক মানে হলো শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন। নিষেক মানে হলো শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন। এখন দেখো ভাই, আমাদের শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন হওয়ার আগে আমাদের কি করতে হয় বলো তো? আমাদের এই যে ডিম্বকরন্ধ্র, এই ডিম্বকরন্ধ্রের উপরে এসে কাকে পড়তে হয়? আমাদের এই যে শুক্রাণুকে এসে, আমাদের পরাগরেণুকে এসে পড়তে হয়। তাহলে এই যে আমাদের গর্ভমুণ্ডের উপরে এই যে পরাগরেণু পতিত হওয়া, এটাকেই আমরা বলি কি? পরাগায়ন। তো আমাদের আলিম স্যারের বইয়ে পরাগায়নের কি আছে? একটা টপিক আছে, এই জন্য পরাগায়নটা আমি আগে পড়াই নিচ্ছি। তাহলে আমাদের নিষেকের আগে লাগবে কি? পরাগায়ন। তাহলে পরাগায়ন মানে হলো কি? পরাগরেণুর স্ত্রীফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে আমরা বলবো কি? পরাগায়ন। এখন একটু আমাকে একটু কমেন্ট করে বলো তো, যে একটা স্ত্রীফুলের গর্ভমুণ্ডে আমাদের কয়টা পরাগরেণু পতিত হবে? একটু কমেন্ট করে বলো। একটু কমেন্ট করে বলো যে একটা স্ত্রীফুলের গর্ভমুণ্ডে কয়টা পরাগরেণু পতিত হবে? তাহলে পরাগায়ন মানে কি বলতো? পরাগায়ন মানে হলো পরাগরেণু পড়বে। পরাগরেণু পড়বে কোথায় পড়বে? স্ত্রীফুলের গর্ভমুণ্ডে। গর্ভমুণ্ডে। তাহলে পরাগরেণুর স্ত্রীফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াটাকে আমরা বলবো কিন্তু পরাগায়ন। এখন বলো, এই পরাগরেণু কয়টা পড়বে স্ত্রীফুলের গর্ভমুণ্ডে? ভাইয়া দেখো, এই যে গর্ভমুণ্ড, এটা উন্মুক্ত বা খোলা একটা জায়গা। তো উন্মুক্ত বা খোলা একটা জায়গা যেহেতু, এই জন্য কিন্তু ওইখানে একাধিক পরাগরেণু পড়তে পারে। তোমাদের মেসেঞ্জার যদি খোলা থাকে তাহলে ওইখানে অনেক ছেলে মেসেজ ড্রপ করবে, এটাই স্বাভাবিক। বুঝছো? তাহলে এইখানে এক বা একাধিক পরাগরেণু স্ত্রীফুলের গর্ভমুণ্ডে পতিত হতে পারে। এখন আসো, পরাগায়ন দুই রকমের, একটা হলো স্বপরাগায়ন আর একটা কি? পরপরাগায়ন। তো স্বপরাগায়ন, পরপরাগায়ন এগুলোর সংজ্ঞা তুমি 9-10-এ পড়েছো। যদি একই ফুলের বা একই গাছের দুইটা ফুলের তোমার পরাগরেণু যদি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় তাহলে সেটাকে আমরা বলি স্বপরাগায়ন। দেখা যায় কোথায়? সরিষা, ধুতুরা, এই জায়গাগুলোতে দেখা যায়। পরপরাগায়ন মানে কি? একই প্রজাতির দুইটা ভিন্ন ভিন্ন ফুলের ভেতরে বা ভিন্ন ভিন্ন গাছের ফুলের ভেতরে যদি পরাগায়ন হয় তাহলে সেটাকে বলা হয় পরপরাগায়ন। উদাহরণ কি? শিমুল, পেঁপে, এগুলা। এখন আমাদের এই পরাগায়নের জন্য বিভিন্ন ধরনের কি লাগে? মাধ্যম লাগে। মানে পরাগায়নটা অনেকটা প্রেম করার মতো। তো প্রেম করতে গেলে কি লাগে? ঘটক লাগে। তো দেখো, আমাদের পরাগায়নের জন্য যে মাধ্যম লাগে সেগুলোকে আমরা বলি কি? ঘটক। এই ঘটকগুলোর ভেতরে আমাদের এই পরাগায়নের ঘটকগুলোর ভেতরে আমাদের 85% ঘটক হিসাবে কাজ করে কে জানো? পতঙ্গ। 85% ঘটক হিসাবে কাজ করে কে বলো তো? পতঙ্গ। তো আমরা পরাগায়ন সম্পর্কে দেখলাম, এখন আমরা একটু নিষেক সম্পর্কে দেখব। তো চলে আসো, নিষেক জিনিসটা কি দেখো। নিষেক জিনিসটা হলো আমাদের এই যে পরাগরেণু, নিষেকের ধাপগুলো দেখো। নিষেকের ধাপগুলোর ভেতরে প্রথম ধাপ হলো কি? পরাগরেণু স্ত্রীফুলের গর্ভমুণ্ডে পতিত হবে। পতিত হয়ে আমাদের এই গর্ভমুণ্ড থেকে পরাগরেণু পুষ্টি নেবে, নিয়ে তার ইনটা এই পরাগনালিকা আকারে বৃদ্ধি পাবে এই গর্ভদণ্ডের ভেতর দিয়ে। বৃদ্ধি পেয়ে আস্তে আস্তে সে কি করবে বলো তো? ডিম্বকরন্ধ্রের কাছে আসবে।
এসে ওর ভেতরে আমাদের যে এই পরাগনালিকার ভেতরে আমাদের যে জনন নিউক্লিয়াসটা ছিল সেই জনন নিউক্লিয়াসটা দুইটা নিউক্লিয়াসে ভাগ হয়ে যাবে, নিউক্লিয়াসে ভাগ হয়ে দুইটা শুক্রাণু তৈরি করবে। এই শুক্রাণু দুইটাই কি হবে, গর্ভযন্ত্রের ভেতরে প্রবেশ করবে। তার মানে দেখো জিনিসটা কেমন, এই যে এটা হলো আমাদের গর্ভযন্ত্র, এটা হলো গর্ভমুণ্ড, এখানে মনে করে যে আমাদের এই যে পরাগরেণু পতিত হয়েছে, এই পরাগরেণু এই যে নালিকা আকারে এইখানে চলে আসবে। এই পরাগনালিকার ভেতরে আমাদের যে শুক্রাণু যে জনন নিউক্লিয়াসটা ছিল সে কি করবে বলো তো, দুইটা শুক্রাণু তৈরি করবে। এই দুইটা শুক্রাণুর একটা শুক্রাণু মিলিত হবে ডিম্বাণুর সাথে, আরেকটা শুক্রাণু মিলিত হবে কার সাথে, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। তাইলে এই যে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন, এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণুর মিলন, এই প্রক্রিয়াটাকেই আমরা বলছি কি, নিষেক। তাহলে দেখো আমাদের এই যে নিষেক, নিষেক এটা হচ্ছে কার কার ভেতরে, একটা হচ্ছে ডিম্বাণুর সাথে আমাদের একটা শুক্রাণুর মিলন হচ্ছে, আরেকটা হচ্ছে কার সাথে, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আমাদের আরেকটা শুক্রাণুর মিলন হচ্ছে। এই প্রক্রিয়াটাকেই আমরা বলছি কি বলতো, নিষেক। তো নিষেকে দেখো আমাদের শুক্রাণুর মিলন হয়েছে কয়বার, দুইবার, এই জন্য এই নিষেকটাকে আমরা বলছি কি, দ্বিনিষেক। তাহলে আমাদের সকল আবৃতবীজী উদ্ভিদে কি দেখা যায়, দ্বিনিষেক দেখা যায়। নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায় না, তবে নগ্নবীজির ভেতরে একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা কি, ইফিড্রা। ইফিড্রাতে কি দেখা যায়, দ্বিনিষেক দেখা যায়। এটা একটু পড়ে ফেলবা। এখন আসো আমাদের এই যে ডিম্বাণুর সাথে এই যে শুক্রাণুর মিলন, এটাকে আমরা বলি কি, দ্বিনিষেক। দ্বিনিষেক বা যেটাকে আমরা বলতে পারি কি, শুধু নিষেক, একই কথা। আর আমাদের এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণুর যে মিলন, এটাকে আমরা বলি কি বলতো, ত্রিনিষেক। ত্রিনিষেক বা ট্রিপল ফার্টিলাইজেশন। এখন দেখো শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলিত হয়ে আমাদের তৈরি করে কি বলতো, ভ্রূণ। তাহলে শুক্রাণু কি হ্যাপ্লয়েড, ডিম্বাণুও কি হ্যাপ্লয়েড, তাহলে হ্যাপ্লয়েড মিলে তৈরি করবে কি, ডিপ্লয়েড। তাহলে দেখো ভ্রূণ কিন্তু ডিপ্লয়েড। সেকেন্ডারি নিউক্লিয়াস কয়টা, একটা দুইটা, তাহলে n প্লাস n, আর ডিম্বাণু কি আরও একটা n। তাহলে দেখো সেকেন্ডারি নিউক্লিয়াস প্লাস শুক্রাণু আমাদের মিলে তৈরি করবে কি, শস্য। তাহলে শস্যটা কেমন হবে বলো তো, ট্রিপ্লয়েড হবে। তাহলে আমাদের দ্বিনিষেকের মাধ্যমে কি হয়, ডিপ্লয়েড ভ্রূণ তৈরি হয়, আর ট্রিপ্লয়েড কি তৈরি হয়, শস্য তৈরি হয়। তাহলে এখন আমাকে একটু কমেন্ট করে বলো তো, আমাদের নগ্নবীজ উদ্ভিদে দ্বিনিষেক যেহেতু হয় না, তাহলে তাদের ক্ষেত্রে শস্যটা কি হবে, হ্যাপ্লয়েড হবে নাকি ডিপ্লয়েড হবে, একটু কমেন্ট করে বলো। তাহলে আমাদের নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে তো দ্বিনিষেক তো হয় না, তাহলে নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে শস্যটা কেমন হবে, হ্যাপ্লয়েড হবে নাকি ডিপ্লয়েড হবে? হ্যাপ্লয়েড হবে, হ্যাপ্লয়েড হবে। আমাদের নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে শস্যটা কেমন হবে, হ্যাপ্লয়েড হবে। আচ্ছা, এরপরের একটু স্লাইডটা আমরা দেখি। দেখো নিষেকের পরিণতি, এই স্লাইডটাই পরীক্ষায় 1 কোটি বার আসছে, এই জন্য এটাকে 100% ম্যাট দিয়ে তোমার হাতে যতক্ষণ সময় থাকে শুধু স্টার দিতে থাকো। এইখানে তোমার হাতে যতক্ষণ সময় আছে শুধু স্টার দিতে থাকো। 1 কোটি বার পরীক্ষায় আসছে নিষেকের পরিণতি, অর্থাৎ নিষেকের মাধ্যমে আমাদের কোন জিনিস কিসে পরিণত হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ভাই, আমাদের যে গর্ভাশয় কোনটা, একটু ভালো করে বুঝো সবাই। এটা যদি একটা স্ত্রী স্তবক হয়, এই পুরা জিনিসটাই কি গর্ভাশয়। তাহলে এই পুরা জিনিসটা তৈরি করবে কি, ফল। পুরা জিনিসটা তৈরি করবে কি, ফল। তাহলে গর্ভাশয় কিসে পরিণত হয়, ফলে পরিণত হয়। তাহলে গর্ভাশয়ের যে ত্বক, এটা পরিণত হবে কিসে, ফলের ত্বকে। তাহলে দেখো গর্ভাশয় প্রাচীর ফল ত্বকে পরিণত হয়, বুঝো। এখন আসো এই গর্ভাশয়ের ভেতরে আমাদের কি আছে, গর্ভাশয়ের ভেতরে এই যে জিনিসটা আমি অঙ্কন করছি এটার নাম হলো কি, ডিম্বক। এটার নাম হলো কি, ডিম্বক। এই ডিম্বকটা আমার পরিণত হবে কিসে, বীজে। ডিম্বকটা পরিণত হবে কিসে, বীজে। এখন দেখো ডিম্বকের ভেতরে আমি আবার এই যে জিনিসটা অঙ্কন করছি এটার নাম কি, ভ্রূণথলি। আমি এখানে বড় করে আঁকাই, এটার নাম কি, ভ্রূণথলি। এই ভ্রূণথলির ভেতরে আমাদের কি আছে, এটার নাম হলো ডিম্বাণু। তো আমি একটু আগেই দেখছি ডিম্বাণুর সাথে শুক্রাণুর যখন মিলন হয় তখন সে পরিণত হয় কিসে, ভ্রূণে। এই জন্য দেখো এখানে বলছে
আমাদের এই যে তোমার ডিম্বাণু, এই যে দেখো ডিম্বাণু বা এগ তৈরি করে কি ভ্রূণ। একটু দেখো, এরপরে দেখো এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন আরেকটা শুক্রাণু মিলিত হয় তখন সেটা তৈরি করে কি শস্য। তাহলে খেয়াল করো ভাই, আমাদের এই সেকেন্ডারি নিউক্লিয়াস কি তৈরি করলো, এন্ডোস্পার্ম বা শস্য তৈরি করলো। এখানে একটু লিখে নাও যে ভ্রূণ হলো 2n, শস্য হলো কি ট্রিপ্লয়েড বা 3n। আচ্ছা এখন একটা জিনিস দেখো তো ভাই, আমাদের এই পুরা জিনিসটাকে আমি ডিম্বক বলছিলাম, তাহলে ডিম্বকের চারি সাইডে এই যে জিনিসটা আছে এটা কি ডিম্বক ত্বক। তাহলে দেখো এই যে ডিম্বক ত্বক, ডিম্বক ত্বক কিন্তু দুইটা, এই যে বাইরের ত্বক আর একটা কি ভেতরের ত্বক। তাহলে যেটা বাইরের ত্বক সেটা তৈরি করবে টেস্টা, আর যেটা ভেতরের ত্বক সেটা তৈরি করবে কি টেগমেন। ডিম্বকটা যেহেতু বীজ তৈরি করতেছে তাহলে টেস্টা এবং টেগমেন দুইটাই কি হবে, বীজের ত্বক হবে। তাহলে তুমি এই যে এক্সাইন বা বহিত্বক টেস্টটা মনে রাখতে পারো কি টেস্ট এক্সাম, টেস্ট এক্সাম এটা দিয়ে তুমি মনে রাখতে পারো যে আমাদের ডিম্বকের বহিত্বক এক্সাইন তৈরি করবে কি টেস্টা, তাহলে ইনটাইন তৈরি করবে কি টেগমেন। এরপরে দেখো ভাই আমি তোমাকে বলছিলাম যে আমাদের এই যে ভ্রূণথলি এর চারি সাইডে যে টিস্যুগুলো আছে এই টিস্যুগুলোর নাম হলো কি আমাদের নিউসেলাস টিস্যু। আমাদের এই নিউসেলাস টিস্যু নষ্ট হয়ে যেতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে পেরিস্পার্মও তৈরি করতে পারে। তাহলে নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু এটা নষ্ট হইতে পারে, আবার কি হইতে পারে পেরিস্পার্ম বা আমাদের পেরিস্পার্মও তৈরি করতে পারে। এরপরে চলে আসো ভাই, এরপরে চলে আসো আমাদের এই যে তোমার ডিম্বাণুর পাশে আমাদের কি আছে সহকারী নিউক্লিয়াস। এরপরে ডিম্বক্রন্ধ্রের বিপদ দিকে আমাদের কি আছে সেকেন্ড এই প্রতিপাদক কোষ। তাইলে এই যে প্রতিপাদক কোষ, এই যে সহকারী কোষ, এগুলো সব কি হয় নষ্ট হয়ে যায়। এই যে দেখো বলছে সহকারী কোষ বা সিনার্জিক কোষ নষ্ট হয়ে যায়, এই যে অ্যান্টিপোডাল বা প্রতিপাদক কোষ এই যে দেখো নষ্ট হয়ে যায় বলছে। এই যে ডিম্বক্রন্ধ্র এটা আমাদের কি তৈরি করবে বলতো, আমাদের মাইক্রোপাইল বা বীজরন্ধ্র তৈরি করবে। এরপরে দেখো আমরা বলছিলাম কি এটা হলে ডিম্বক নাড়ি ছিল, এটা ডিম্বক নাড়ি। তাহলে আমাদের ডিম্বক নাড়ি এটা দেখো কি করবে, এই যে ডিম্বক নাড়ি এটা তৈরি করবে কি বীজের বোটা, বীজের কি তৈরি করবে বোটা তৈরি করবে। ডিম্বক ত্বকের সাথে ডিম্বক নাড়ি যে জায়গায় যুক্ত ছিল সেটাকে আমরা বলছিলাম কি ডিম্বক নাভি, ডিম্বক নাভি তৈরি করবে কি হাইলাম তৈরি করবে। ডিম্বকের বিপরীত দিকটাকে আমরা বলছিলাম কি ডিম্বক মূল, তাহলে ডিম্বক মূল কি তৈরি করবে বীজ মূল তৈরি করবে, কারণ ডিম্বক নিজে যেহেতু বীজে পরিণত হচ্ছে এই জন্য সেটা কি করবে বলতো বীজ মূল তৈরি করবে। তাহলে এটা হলো আমাদের নিষেকের পর গর্ভাশয় এবং ডিম্বকের বিভিন্ন পরিবর্তন। কারো কোথাও বুঝতে অসুবিধা থাকলে আমাকে একটু বলো, কারো কোথাও বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলো। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক। কারো কোথাও বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলো। এখন আমি একটা টপিক একটু পড়াইতে মানে ভুলে গেছিলাম, ওইটা একটু পড়াই। খেয়াল করো ভাই, আমাদের এই যে পরাগনালিকা, এই পরাগনালিকা যদি ডিম্বক রন্ধ্র দিয়ে যদি ভ্রূণথলির ভেতরে প্রবেশ করে তখন সেটাকে আমরা বলি কি পোরোগ্যামি। কি বলি বলো, পোরোগ্যামি। তাইলে আমাদের অধিকাংশ উদ্ভিদে কি হয় এই ডিম্বক রন্ধ্র দিয়েই কি হয় আমাদের এই যে শুক্রাণুটা ভ্রূণথলির ভেতরে প্রবেশ করে অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে। এখন আসো যদি আমাদের এই ডিম্বক রন্ধ্র দিয়ে না যেয়ে যদি ডিম্বক মূল দিয়ে যায়, যদি কি দিয়ে যায় ডিম্বক মূল দিয়ে যদি আমাদের যাই, তাহলে ডিম্বক মূলকে আমরা বলি কি, ডিম্বক মূলকে আমরা বলি কি ক্যালাজা। তাহলে সেটাকে আমরা বলবো কি ক্যালাজোগ্যামি, ক্যালাজোগ্যামি। তাহলে ক্যালাজোগ্যামির উদাহরণ দেখো বইয়ে দেওয়া আছে কি ঝাউ, ক্যালাজোগ্যামির উদাহরণ দেওয়া আছে কি ঝাউ। এখন আসো ডিম্বক রন্ধ্র দিয়েও যায়নি মূল দিয়েও যায়নি, ডিম্বকের ত্বক দিয়ে গেছে। তাহলে ডিম্বকের ত্বক দিয়ে গেলে সেটাকে আমরা বলবো কি মেসোগ্যামি, সেটাকে বলবো কি মেসোগ্যামি। তাহলে মেসো মানে হলো ত্বক, তাহলে ত্বক দিয়ে গেলে বলবো কি মেসোগ্যামি। মেসোগ্যামির উদাহরণ কি লাউ কুমড়া, লাউ কুমড়া। তাহলে আমরা অধিকাংশ উদ্ভিদ বললাম কি পুরোগামী। এখন পুরোগামীর উদাহরণ আমাদের বইয়ে দেওয়া আছে কি আম জাম।
তাহলে আম জাম এগুলো হলো আমাদের প্রোগ্যামি, ক্যালাজোগ্যামি হলো আমাদের ঝাউ, আর মেসোগ্যামির উদাহরণ কি আমাদের লাউ কুমড়া। তাহলে তোমরা মনে রাখবা যে মেসে যারা থাকে তারা কি খায়, বেশি বেশি লাউ কুমড়া খায়, এই জন্য তাদের ত্বক বেশি ভালো থাকে না। এভাবে তোমরা একটু মনে রাখো। তাহলে কোন জায়গা দিয়ে গেলে কি বলবো সেটা কিন্তু আমরা বলে দিয়েছি। নিষেকের পরে পরিণতি আমরা বলে দিয়েছি। নিষেকের গুরুত্ব বা তাৎপর্য এগুলো রিডিং পড়লে পারবা। এখন আসো হলো আমাদের নিষেকের পরিণতিতে, এই যে নিষেকের পরিণতিতে আমাদের এই যে অসস্যল বীজ, শস্যল বীজ এগুলো একটু পড়া লাগবে। তাহলে দেখো ভাই, একটা পরিস্ফুটনরত ভ্রূণ দ্বারা বীজের শস্য সম্পূর্ণরূপে শোষিত হলে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর শস্য থাকতেছে না, তখন সেই বীজটাকে আমরা বলছি কি অসস্যল বীজ। অসস্যল বীজের উদাহরণগুলো লাগবে মটর, ছোলা, আম, শিম, কাঁঠাল, সরিষা, সূর্যমুখী, এগুলো সবই কি আমাদের অসস্যল বীজের উদাহরণ। আর যদি ভ্রূণ পরিস্ফুটনের সময় শস্যের কিছু অংশ বর্তমান থাকে, অর্থাৎ থাকে তখন সেটাকে আমরা বলবো কি শস্যল বীজ। শস্যল বীজের উদাহরণ কি ধান, গম, রেড়ি, ভুট্টা, তুলা, এগুলো সবই আমাদেরকে শস্যল বীজের উদাহরণ। এখন কোন কোন উদ্ভিদ আছে যাদের ক্ষেত্রে বীজের তৃতীয় একটা স্তর পাওয়া যায়। কি পাওয়া যায় বলো? তৃতীয় স্তর পাওয়া যায়। এই তৃতীয় স্তরকেই আমরা বলি কি এরিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে এরিল কোথায় পাওয়া যায়? এরিল পাওয়া যায় হলো লিচু, কাঠলিচু, জাইফল এবং আশফলে এরিল পাওয়া যায়। কোন বইয়ের তথ্য? আজিবুর রহমান স্যারের বইয়ের তথ্য। পড়ে ফেলবা সুন্দর করে, আজিবুর রহমান স্যারের বইয়ের তথ্য সুন্দর করে পড়ে ফেলবা। তাহলে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা কোনটা বুঝুনি ভাই? আলসানিয়াত সিয়াম কোনটা বুঝুনি? আচ্ছা এরপরে চলে আসো, আমরা সামনের দিকে আগাই। আচ্ছা এখন একটু আমাকে এখানে কমেন্ট করে বলো যে ঊর্ধ্বমুখী ডিম্বক দেখা যায় কোন উদ্ভিদে? ঊর্ধ্বমুখী ডিম্বক দেখা যায় কোন উদ্ভিদে? যেমন দেখো আমরা আগে ওই সাইডে পড়ে আইছি, সেটা হলো ঊর্ধ্বে গেল 20 পানে, ঊর্ধ্বে গেল 20 পানে, ঊর্ধ্বে গেল 20 পানে, আমরা ওই সাইডে পড়ে আসছি। তাহলে ঊর্ধ্বেতে কি ছিল? ঊর্ধ্বমুখী। গেলতে কি ছিল? গোলমরিচ, গোলমরিচ। 20তে কি ছিল? 20 কাটালি বা পানি মরিচ, 20 কাটালি, কাটালি বা পানি মরিচ। আর পানেতে কি, পানেতে কি ছিল আমাদের? পান আর পালিক। পানেতে ছিল পান প্লাস পালিক, পানেতে ছিল পান প্লাস পালিক। তাহলে এখন দেখো এখানে এই যে পান, তাহলে পান এটা আমাদের কি বলতো? ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ। তাহলে এখন আমাকে একটু কমেন্ট করে বলো যে আমাদের ছোলা কোন ডিম্বকের উদাহরণ, সরিষা কোন ডিম্বকের উদাহরণ, খুদিপানা কোন ডিম্বকের উদাহরণ? একটু কমেন্ট করে বলো যে ছোলা কোন ডিম্বকের উদাহরণ। দেখো আমরা বলছিলাম নিম্ন সীমার ছেলে, ছেলে মানে কি ছিল? ছোলা। তাহলে আমাদের ছোলা নিম্নমুখী ডিম্বকের উদাহরণ। নিম্নমুখী মানেই কিন্তু অধোমুখী, অধোপতনে যাওয়া, নিচের দিকে অধো। সরিষা আমাদের কি ছিল? বক্রমুখী, বক্র সকাল। ওই যে একজন কমেন্ট করলো বক্রমুখী ডিম্বকের উদাহরণ কি? সরিষা। আর আমরা বলছিলাম কি যে পাশে, পাশে ডায়ানির খুপি, বলছিলাম আমরা পাশে ডায়ানির খুপি। খুপিতে কি ছিল? ক্ষুদিপানা, আর পাশেতে পার্শ্বমুখী। তাহলে ক্ষুদিপানা কার উদাহরণ? পার্শ্বমুখী ডিম্বকের উদাহরণ। তোমরা একটু মাঝে মাঝে এরকম অপশন দিয়ে সেটা ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করবা, তাহলে এটা দেখবা অনেক বেশি ইফেক্টিভ হবে।
শাপলাতেও এরিল থাকে। আচ্ছা, এরপরে আসো ভাইয়া, বারবার পড়তে হবে, মনে থাকবে না, এটাই স্বাভাবিক। দেখো ভাইয়া, তুমি অনেকবার পড়বা, আবার ভুলবা, আবার পড়বা, আবার ভুলবা, এরপরে যেটুকু তোমার মনে থাকবে সেটুকুই হলো তোমার শিক্ষা। তো যখন তুমি একটা জিনিস বারবার পড়বা, তোমার মনে থাকার দরকার নেই, যখন তুমি একটা জিনিস বারবার পড়বা পরীক্ষার হলে যে, তখন তুমি কি করতে পারবা বলো তো? সঠিকটাই দাগায় আসতে পারবা। কারণ তখন তুমি বারবার পড়বা, তখন কি প্রচুর পরিশ্রম করবা। আর আল্লাহ কখনো কারোর পরিশ্রমকে বৃথা যাক এটা চায় না। এই জন্য কিন্তু তুমি সঠিকটাই দাগাইতে পারবা, অবশ্যই পারবা সঠিকটা দাগাইতে, এবং তুমি চান্স পেয়ে যাবা। বুঝছো? তাইলে তোমার যে মনে থাকে না, তাইলে তোমার কি করতে হবে? তোমার হলো বারবার পড়তে হবে। ভাইয়া পড়ালেখা ভালো লাগে না, সমাধান কি? ভাইয়া পড়ালেখা ভালো না লাগলে বিয়ে করে ফেলতে হবে। ভাইয়া পড়ালেখা ভালো না লাগলে বিয়ে করে ফেলতে হবে, এটা হলো সমাধান। আচ্ছা, এরপরে আসো আমরা দেখব অযৌন প্রজনন। ভাইয়া তাহলে অযৌন প্রজনন মানে কি? অযৌন প্রজনন মানে হলো আমাদের যদি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ছাড়া অন্য কোনো ওয়েতে প্রজনন হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি? অযৌন প্রজনন। তাহলে অযৌন প্রজননের ভেতরে দেখো, এই যে পেনিসিলিয়াম, এরা কি কনিডিয়া বা কনিডিয়া স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন করে। মিউকর, এটা হলো স্পঞ্জিও স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন করে। অ্যাগাইরিকাস মানে হলো কি? ছত্রাক, ওই যে ব্যাঙের ছাতা, যেটা ব্যাঙের ছাতা। তাহলে এই যে অ্যাগাইরিকাস বা ব্যাঙের ছাতা, এরা কি করে? ব্যাসিডিও স্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন করে। দেহ অঙ্গের মাধ্যমে অযৌন জনন, তাহলে দেহ অঙ্গের মাধ্যমে অযৌন জনন দুই রকমের আছে, একটা স্বাভাবিক আর একটা কি? কৃত্রিম। তো আমরা হলো স্বাভাবিক তোমার অঙ্গজনন এবং কৃত্রিম অঙ্গজনন এগুলো এখন পড়বো। এগুলো হলো মেইনলি দাগানো পড়া, বুঝছো? তো চলে আসো স্বাভাবিক অঙ্গজ প্রজনন। স্বাভাবিক অঙ্গজ প্রজননের ক্ষেত্রে কিছু উদ্ভিদ আছে যারা মূল দ্বারা অঙ্গজ প্রজনন করে। এখন আমাদের জানতে হবে মূল দ্বারা কারা অঙ্গজ প্রজনন করে। তাহলে মূল দ্বারা অঙ্গজ প্রজনন করে, মনে রাখবা এভাবে, যে মিষ্টি ডালিতে শতকাক পড়ল। তাহলে মিষ্টি ডালিতে শতকাক পড়ল। তাহলে মিষ্টিতে হলো মূল দ্বারা, মিষ্টিতে কি দ্বারা ভাই? মূল দ্বারা। ডালিতে হলো ডালিয়া, শততে হলো শতমূলি, কাকতে হলো কাকরোল, আর পড়লতে হলো পটল। তাইলে আমাদের মূল দ্বারা অঙ্গজনন হবে কাদের? ডালিয়া, শতমূলি, কাকরোল এবং পটল। এই উদ্ভিদগুলোর আমাদের মূল দ্বারা কি হবে বলতো? আমাদের হলো এই উদ্ভিদগুলোর মূল দ্বারা কি হবে? অঙ্গজ প্রজনন হবে। এটা কিন্তু স্বাভাবিক প্রজনন। এরপরে চলে আসো কাণ্ড দ্বারা। কাণ্ড দ্বারা কাদের হয়? কাণ্ড দ্বারা কাদের হয়? কাণ্ড দ্বারা হয় হলো, মনে রাখবা, এভাবে, ওগো আসো প্রিয়ার কাণ্ড। তাহলে কাণ্ডতে হলো কাণ্ড দ্বারা। তাহলে ওতে মনে রাখবা হলো ওল কচু। কি মনে রাখবা? ওল কচু। গতে হলো গোল আলু। এই যে দেখো আলু, কি আলু হবে এটা? গোল আলু হবে এটা, গোল আলু। উপরেরটা কিন্তু মিষ্টি আলু। এখানে মূলের এইখানে একটু লিখে নিও, মিষ্টিতে হলো মিষ্টি আলু, এটা একটু লিখে রেখো। তাহলে ওতে হলো ওল কচু, গতে হলো কি আলু? গোল আলু। আতে হলো আদা, দন্তুস্বতে হলো সটি, এখানে একটু লিখে নিও সটি। এরপরে পিয়াতে হলো প্রিয়ারতে হলো পিঁয়াজ, আর কাণ্ডতে হলো কাণ্ড। তাহলে আমাদের কাণ্ড দ্বারা কাদের হবে? ওতে হলো ওল কচু, গোতে হলো গোল আলু,
আতে হলো আদা, এরপরে দন্তুর সাথে হলো সটি, আর প্রিয়াতে হলো পেঁয়াজ। এই উদ্ভিদগুলোর আমাদের কি হবে? কাণ্ড দ্বারা আমাদের স্বাভাবিক অঙ্গজনন হবে। এখন আসো রূপান্তরিত কাণ্ড বা সাকার দ্বারা কাদের হবে? রূপান্তরিত কাণ্ড বা সাকার দ্বারা কাদের হবে? তাহলে সাকার দ্বারা হবে, মনে রাখবা হলে এভাবে যে সারিকা আপু শক দিয়ে বাঁশ আঁকে, শক দিয়ে কি আঁকে? বাঁশ আঁকে। তাহলে সারিকাতে হলো সাকার, তাহলে আতে হলো কি? আতে হলো আনারস, পতে হলো পুদিনা, সতে হলো চন্দ্রমল্লিকা, কতে হলো কলা, আর বাঁশতে হলো বাঁশ। তাহলে আমাদের সারিকাতে হলো সাকারের মাধ্যমে কাদের হবে? আনারস, পুদিনা, চন্দ্রমল্লিকা, কলা এবং বাঁশ। এই উদ্ভিদগুলো আমাদের কি করবে বলতো? এই উদ্ভিদগুলো আমাদের রূপান্তরিত কাণ্ডের সাহায্যে বংশবিস্তার করবে। এরপরে দেখো পাথরকুচি পাতা দ্বারা হবে, পাতা দ্বারা অঙ্গজনন কাদের হবে? পাথরকুচি। আরেকটা লিখে নাও, নাইট কুইন। তাহলে নাইট কুইন এবং পাথরকুচি এই উদ্ভিদগুলোর কি হবে? পাতা দ্বারা অঙ্গজনন হবে। এরপরে মুকুল উদ্গম, এই যে ইস্ট নামক এককোষী ছত্রাকের হবে। পন কাণ্ড দ্বারা কার হবে? ফণিমনসার হবে, এটা একটু মনে রাখবা। বুলবিল, চুপড়ি আলু, তাহলে দেখো আলু তিনটা পাইছি। যদি মিষ্টি আলু বলে মূল দ্বারা, গোল আলু বললে হবে কাণ্ড দ্বারা, আর চুপড়ি আলু বললে হবে কি? বুলবিল দ্বারা। এরপরে দেখো অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা কচু, আমরুল শাক। তাহলে দেখো যদি বলে অর্ধবায়বীয় কাণ্ড কচু, আর যদি বলে তোমার ওল কচু, তাহলে সেই ক্ষেত্রে হবে কিন্তু কাণ্ড। একটু খেয়াল করো, এগুলো কিন্তু একটু ঘুরাই দিতে পারে। কমেন্ট করে জানাও যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। কমেন্ট করে জানাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা। বিয়ের আগে প্রত্যেকটা ছেলেই সিঙ্গেল ভাইয়া, বিয়ের আগে প্রত্যেকটা ছেলেই সিঙ্গেল। আচ্ছা, তাহলে এটা গেল উদ্ভিদের অঙ্গজ প্রজনন। তাহলে উদাহরণগুলো 100% ইম্পর্টেন্ট। তোমার হাতে যদি সময় থাকে, পর্যাপ্ত সময় নিয়ে এগুলাকে শুধু স্টার দিতে থাকো। এই স্লাইডটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। কোন কোন জায়গায় তোমার কনফিউশন হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি। আবার একটু দেখে নিবা ক্লাসটা যদি কোনো জায়গায় সমস্যা হয়। এখন চলে আসো উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ জনন। তাহলে কৃত্রিম অঙ্গজ জননের ভেতরে দেখো কি কি আছে। 1 নম্বর আছে কাটিং। তাহলে কাটিং এর উদাহরণগুলো লাগবে জবা, আখ, গোলাপ, পাতাবাহার, সজিনা, আপেল, কমলা লেবু, এগুলো সবই কি কাটিং এর মাধ্যমে হয়। তাহলে এগুলোর তুমি নিজে ছন্দ বানাই নিও। বেশি ছন্দ দিতে গেলে একটা সময় কবিতা হয়ে যাবে নি ভাই, বুঝছো? এবং এই কবিতা হইলে সমস্যা। এরপরে চলে আসো দাবা কলম। তাহলে দাবা কলম কোথায় দেখা যায়? এই যে লেবু জুয়ে দেখা যায়। তাহলে লেবু জুয়ে কি দেখা যায়? দাবা কলম দেখা যায়। তাহলে এগুলো একটু পড়ে ফেলবা। এরপরে চলে আসো ভাই জোড় কলম। জোড় কলম থেকে খুবই ইম্পর্টেন্ট। জোড় কলমে বিচ্ছিন্ন অংশটাকে আমরা বলি সায়ন, আর যে জিনিসটার সাথে যুক্ত করা হয় সেটাকে বলা হয় কি? স্টোক। তাহলে দেখো বিচ্ছিন্ন অংশটাকে বলা হয় কি? সায়ন, আর যে জিনিসটার সাথে জোড়া দেওয়া হয় সেটাকে বলা হয় কি? স্টোক। এখন দেখো ভাই, তোমার সংসার কেমন হবে সেটা নির্ভর করবে কার উপর? তোমার রমণীর উপর। এখন দেখো তুমি কিন্তু তোমার সংসারে আগে থেকেই ছিলা, তোমার রমণীটা কে কি বাইরে থেকে নিয়ে আসছো না? তাহলে বাইরে থেকে যে জিনিসটা নিয়ে আসবা, অর্থাৎ যেটা বিচ্ছিন্ন অংশ, তার উপরেই কি করবে? তোমার সংসারের বৈশিষ্ট্য নির্ভর করবে। কিন্তু এই জন্য দেখো বলছে ফল ও ফুলের চরিত্র সায়ানের উপর নির্ভর করে, স্টকের উপর নয়। তাহলে আমাদের ফল ও ফুলের চরিত্র কার উপর নির্ভর করবে? সায়ানের উপর নির্ভর করবে। তোমার সংসারটা কেমন হবে সেটা নির্ভর করবে তোমার স্ত্রীর উপর। তাহলে তোমার স্ত্রীকে সায়ান, ওই সায়ান একজন শিল্পী আছে দেখবা,
তুমি মনে করে নাও ওই তোমার স্ত্রী, তাহলে সায়ানের উপরে কি করবে, তোমার ফুল এবং ফলের চরিত্র নির্ভর করবে, এটা একটু মনে রাখো। আচ্ছা, এটা গেল জোড় কলম। এখন চলে আসো ভাই গুটি কলম। গুটি কলম, তাহলে গুটি কলম এটা দেখা যায় কোথায়, এটা একটু পড়বা। এই যে লেবু, আম, গোলাপ, গন্ধরাজ, এই জায়গাগুলোতে আমরা গুটি কলম করি। এগুলা রিডিং পড়লে পারবা, মানে কোনো একটা জায়গায় তুমি কি করবা, মানে কোনো কিছু ভিজায় বেঁধে দিবা, দিলে ওইখান থেকে শিকড় গজাবে, কেটে রোপণ করে দিবা, এটা হলো গুটি কলম। এরপরে চলে আসো চোখ কলম বা কুড়ি সংযোজন। তাহলে চোখ কলম বা কুড়ি সংযোজনে আমরা কি করি বলতো, টি আকারে বাকলটা কেটে নেই, তারপর কোনো একটা জায়গা থেকে কুড়িয়ে এনে ওইখানে যুক্ত করি। এটা কোথায় দেখা যায়, এই যে কুল বা বরই এবং গোলাপে এই প্রক্রিয়ায় আমাদের কি হয়, কৃত্রিম অঙ্গজনন হয়। এটা মেডিকেলে আসছে, তাহলে এটা একটু পড়বা। এরপরে দেখো মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো প্রোপাগেশন মানে টিস্যু কালচার, ওই যে টিস্যু কালচারে তুমি পড়ছো, তাহলে টিস্যু কালচার বা মাইক্রো প্রোপাগেশনে আমরা কি করি, অতি ক্ষুদ্র টিস্যু থেকে অসংখ্য চারা তৈরি করি। এই যে দেখো টিস্যু থেকে চারা তৈরি, তাহলে মাইক্রো প্রোপাগেশন মানেই কিন্তু টিস্যু কালচার। তাহলে এই যে আমরা পড়লাম দাবা কলম, জোড় কলম, চোখ কলম, গুটি কলম, মাইক্রো প্রোপাগেশন, এগুলো সবই কিন্তু আমাদের অঙ্গজ প্রজনন, কিন্তু এগুলো আমরা কিভাবে করতেছি, কৃত্রিমভাবে করতেছি, এই জন্য এটাকে আমরা বলছি কি, কৃত্রিম অঙ্গজ জনন। আচ্ছা, এরপরে চলে আসো পার্থেনোজেনেসিস বা অপুংজনি। এই পার্থেনোজেনেসিস বা অপুংজনি এর আরো একটা নাম হলো ভার্জিন বাথ। এর আরো একটা নাম হলো ভার্জিন বাথ। এখন আসো পার্থেনোজেনেসিস বা অপুংজনি এই জিনিসটা কি, এটা আমরা একটু জানবো। তো পার্থেনোজেনেসিস, জেনেসিস শব্দের অর্থ কি, তৈরি হওয়া। পার্থেনো, পার্থেনো শব্দটা কই থেকে আসছে, তাহলে আমরা একটু পার্থেনোজেনেসিসটা একটু পড়ব। দেখো গ্রিক মাইথোলজির দেবতাদের যে সর্দার ছিল তার নাম ছিল জিউস। তাহলে গ্রিক মাইথোলজির দেবতাদের সর্দারের নাম কি ছিল, জিউস। এই জিউসের যে স্ত্রী ছিল তার নাম ছিল কি, হেরা। এখন জিউস এর ক্যারেক্টার একটু মানে লুজ ছিল আর কি, হালকা লুজ ছিল। এখন এই জিউস কি করতো জানো, ও যেহেতু দেবতাদের সর্দার, এই জন্য ও কি করতো, মানে সুন্দর সুন্দরী অন্য কোনো দেবী থাকলে তাদের দিকে ও চান্স নিত আর কি, মানে আর কি সাইড লাইন যেটাকে বলে। এখন হেরা কোনো স্ত্রী কিন্তু চাবে না তার স্বামী অন্য মেয়ের দিকে তাকাক, এই জন্য হেরা করতো কি, সবসময় জিউসকে চোখে চোখে রাখতো। এখন জিউস বলতেছে, আরে বেটা আমি তো মানে দেবতাদের সর্দার, আমারে একটা মেয়ে চোখে চোখে রাখবে। পরে ও আর কি জিউস কি করছে, হেরার উপর মাইন্ড করছে, মাইন্ড করে এখন জিউস করছে কি, এই মনে করো আমাদের জিউস, এই আমাদের জিউস, এখন জিউস করছে কি, তার মাথা থেকে হেরার থেকে সুন্দরী একটা দেবী তৈরি করছে। এই দেবীটার নাম হলো কি, পার্থেন। এই দেবীটার নাম হলো কি, পার্থেন। তাহলে দেখো পার্থেন, পার্থেন আমাদের জিউস কি করছে, শুক্রাণু ডিম্বাণুর সাহায্য ছাড়াই তৈরি করছে। তাহলে পার্থেনের সাথে জেনেসিস, জেনেসিস মানে কি, তৈরি করা, জেনেসিস যোগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে কি, পার্থেনোজেনেসিস। তাহলে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় দেখো আমরা কি করছি, শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়াই দেহের টিস্যু থেকেই আমরা কি করছি, দেবী তৈরি করছি। এই জন্য এই প্রক্রিয়াটার নাম হয়েছে কি, পার্থেনোজেনেসিস বা অপুংজনি। তাহলে এই পার্থেনোজেনেসিস বা অপুংজনিতে শুক্রাণু ডিম্বাণু যেহেতু কোনো মিলন হচ্ছেই না, এই জন্য এই প্রক্রিয়াটা এক ধরনের কি, অঙ্গজ প্রজনন প্রক্রিয়া। এই জন্য কিন্তু আমরা ক্লাসের শুরুতেই বলছিলাম পার্থেনোজেনেসিস এক ধরনের কি, অঙ্গজ প্রজনন প্রক্রিয়া। বুঝছো সবাই, ছন্দে ছন্দে দোলে আনন্দে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো তাহলে পার্থেনোজেনেসিসের কাহিনী বুঝছো? আচ্ছা, এখন চলে আসো পার্থেনোজেনেসিস আছে দুই রকমের, একটা আছে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস আর একটা কি আছে, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। তাহলে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস কি, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস কি, পার্থেনোজেনেসিসের আবার অনেকগুলো সংগঠন আছে, যেমন তোমার আছে হলো অ্যান্ড্রোজেনেসিস, তারপরে অ্যাপোস্পোরি, অ্যাপোগামি, এরকম অনেক সংজ্ঞা আছে। তো সবগুলো আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। তো তোমরা এই স্লাইড থেকে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস এগুলোর উদাহরণ অবশ্যই পড়বা। তো দেখো হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস উদাহরণ কি, বলতা, মৌমাছি, এই যে অর্কিস, তারপরে সোলানাম নিগ্রাম। সোলানাম নিগ্রামের বাংলা নাম কিন্তু তিত বেগুন। সোলানাম নিগ্রামের বাংলা হলো
তিত বেগুন, তিত বেগুন, তাহলে অনেক জায়গায় কিন্তু তিত বেগুন কথাটা বলা আছে, সোলানাম নিগ্রাম না বলে। তাহলে এটা একটু দেখে নিও। এরপরে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ দেখো, এই যে পড়ে ফেলবো, অনেক বড় বড় নাম আমি উচ্চারণ করতে পারতেছি না, তোমরা উচ্চারণ করে পড়ে নিও। এখন আসো ভাই, আমাদের পার্থেনোজেনেসিস প্রক্রিয়াটা এটা কিন্তু আমরা কৃত্রিমভাবেও করতে পারি, বা আমরা বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করে করতে পারি। তাহলে পার্থেনোজেনেসিস প্রক্রিয়া আমরা কৃত্রিমভাবে কিভাবে করব, বা বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করে কিভাবে আমরা করব, সেই জিনিসটা আমরা একটু পড়বো এখন। আসো পরের স্লাইডে। ভাই দেখো, আমাদের এই পরের যে স্লাইডটা, এটা আমরা নিচ্ছি মহামান্য আজমল স্যারের বই থেকে। তাহলে তোমরা হলো যদি ক্লাসটা ভালো করে পড়ো, তুমি যদি অন্য রাইটারের বই নাও খোলো, তাও ইনশাল্লাহ তোমার কভার হয়ে যাবে। এখন দেখো, পার্থেনোকার্পি, কার্পি মানে ফল, পার্থেনোকার্পি মানে কি ফল। তাহলে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় যে ফল তৈরি হয় তাকে আমরা বলি কি পার্থেনোকার্পি। তাহলে দেখো বলছে নিষেক ছাড়া, আমরা আগেই বলছি পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় শুক্রডিম্বাণুর মিলন হবে না, তার মানে কি নিষেক হবে না। তাহলে নিষেক ছাড়া হরমোন প্রয়োগে বীজহীন ফল সৃষ্টি করার প্রক্রিয়াকে আমরা বলবো কি পার্থেনোকার্পি। উদাহরণ কি, লেবু, কমলা লেবু, কলা এবং আঙ্গুর, এগুলো হলো কি আমাদের পার্থেনোকার্পি ফলের উদাহরণ। এখন দেখো বলছে যে আমরা পরিবেশগত কারণেও টমেটো এবং মরিচ থেকে আমরা কি পাইতে পারি, ফল পাইতে পারি। তো এটা হলো গতবার মেডিকেল অ্যাডমিশনে আসছে যে নিচের কোনটা পার্থেনোকার্পি ফলের উদাহরণ। তাহলে পার্থেনোকার্পি ফলের উদাহরণ কি, লেবু, কমলা লেবু, কলা এবং আঙ্গুর। আকাল, মনে রাখতে পারো, আকাল, আকাল। তাহলে আতে হলো কি আঙ্গুর, কতে হলো কি কমলা লেবু, কলা, লতে হলো কি লেবু। তাহলে পার্থেনোকার্পি হলো কি আকাল, অর্থাৎ নিষেক ছাড়া অকালে হয়ে যাচ্ছে ফলটা, নিষেক ছাড়া ফলটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসো কৃত্রিম পার্থেনোজেনেসিস প্রক্রিয়া, অর্থাৎ তুমি কোনো একটা জীবে সাধারণত কিভাবে পার্থেনোজেনেসিস করতে পারো। দেখো, তুমি দুইভাবে কৃত্রিমভাবে পার্থেনোজেনেসিস করতে পারো, একটা ভৌত আর একটা কি রাসায়নিক বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে। তাহলে ভৌত পদ্ধতিতে কিভাবে, তুমি একটা অনিষিক্ত ডিম্বাণুকে কি করবে, বৈদ্যুতিক শক দিবা। তাহলে একটা ডিম্বাণুকে বৈদ্যুতিক শক দিলে সে কি ভ্রূণ বা জীব তৈরি করবে, একভাবে করতে পারো। অনিষিক্ত ডিম্বাণুকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে কমায় 0 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসবা, নিয়ে আসলে সে কি করবে, জীব তৈরি করবে। এরপরে দেখো, তুমি একটা ডিম্বাণুকে সুচ দ্বারা, সূক্ষ্ম সুচ দ্বারা কি করবা, বারবার খোঁচাবা, খোঁচাইলে আমাদের ওই ডিম্বাণু কি করবে বলো তো, জীব তৈরি করবে। আর ডিম্বাণুর উপর তুমি যদি কি করো, আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি প্রয়োগ করো, তাহলে সেক্ষেত্রে সে কি করতে পারে বলো তো, তোমার জীব তৈরি করতে পারে। অর্থাৎ জিনিসটা একটু বোঝো, মনে করো যে এটা একটা ডিম্বাণু, এখন এই ডিম্বাণুর সাথে তুমি কি করবা, এই শুক্রাণুর মিলন করবা না, নিষেক করবা না, এই ডিম্বাণু থেকে সরাসরি কি করবা বলো তো, তুমি জীব তৈরি করবা, সরাসরি ডিম্বাণু থেকে কি করবা, জীব তৈরি করবা। সেটা তুমি কি কিভাবে করতে পারো, এক নম্বরে হলো তুমি এই ডিম্বাণুকে বৈদ্যুতিক শক দিতে পারো, ইলেকট্রিক শক দিতে পারো তুমি এই ডিম্বাণুকে। দুই নম্বরে কি করতে পারো, তুমি এই যে সুচ দ্বারা এই ডিম্বাণুকে বারবার ফুটাইতে পারো। এরপরে তুমি কি করতে পারো, ডিম্বাণুর তাপমাত্রা কমাইতে পারো, ডিম্বাণুর এই যে তাপমাত্রা কি করবা, তুমি কমাবা। আরেকটা কি করতে পারো, এখানে আল্ট্রাভায়োলেট রশ্মি প্রয়োগ করতে পারো। এভাবে তুমি কি করতে পারো, এই ডিম্বাণু থেকে সরাসরি জীব তৈরি করতে পারো। তাহলে ডিম্বাণু থেকে যেহেতু সরাসরি জীব তৈরি করতেছো, কোনো শুক্রাণুর মিলন এখানে ঘটাচ্ছ না, এই জন্য তুমি এই প্রক্রিয়াকে বলবা কি পার্থেনোজেনেসিস প্রক্রিয়া। রাসায়নিক, তুমি কি কি রাসায়নিক প্রয়োগ করে তুমি কি করতে পারো, আমাদের এই যে পার্থেনোজেনেসিস ঘটাইতে পারো। এই যে দেখো, পটাশিয়াম ক্লোরাইড, ক্লোরোফর্ম, তারপরে হলো সোডিয়াম ক্লোরাইড, বিউটারিক অ্যাসিড, ক্যালসিয়াম ক্লোরাইড, টলুইন, বেনজিন, অ্যাসিটালিন, এরপরে বেলভিটান, এইগুলো প্রয়োগ করে তুমি কি করতে পারো বলো তো, তুমি কোনো একটা ডিম্বাণুকে নিষেক ছাড়াই সেটা থেকে তুমি জীব তৈরি করতে পারো। তাহলে কি কি রাসায়নিক প্রয়োগ করে আমরা কৃত্রিমভাবে পার্থেনোজেনেসিস ঘটাতে পারি সেটা কিন্তু আমি এখানে বলে দিয়েছি। আচ্ছা, কমেন্ট করে বলো যে বুঝছো কিনা সব, কমেন্ট করে বলো যে তুমি সব কিছু বুঝছো কিনা, কমেন্ট করে বলো যে সব বুঝছো কিনা।
হ্যাঁ পিডিএফ দেওয়া হবে ভাই, পিডিএফ দেওয়া হবে। তোমরা একটু ভাই আমি একটু বলি শোনো, এটা যেহেতু শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, তোমরা সবাই যেটা করবা অবশ্যই অবশ্যই নোট করবা। এবং তুমি যদি নিজে নোট করো ভাই তোমার একবার পড়া হয়ে যাবে, বুঝছো? অন্যের রেডিমেড নোট পড়ার থেকে তুমি যদি নিজে নোট করো তাহলে তোমার কিন্তু একবার পড়া হয়ে যাবে। পরীক্ষার আগে ওই নোটটা তোমার রিভিশন দিতে সহজ হবে। তুমি নোট করবা, প্লাস হলো তুমি গ্রুপে আমাদের যে মানে ফেসবুক যে গ্রুপ আছে ওই গ্রুপে তোমার নোট সহ ক্লাসের এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করবা তোমার ফ্রেন্ডদের সাথে। তাহলে হবে কি তোমার আরও বেশি সংখ্যক ফ্রেন্ড ক্লাসগুলো করতে পারবে। এতে করে দেখা যাবে যে তোমার মাধ্যমে তোমার ফ্রেন্ড যদি উপকৃত হয় তাহলে একটা সময় দেখা যাবে যে তোমার এই অদৃশ্য উপকারের কারণে একটা দোয়া তার মানে তোমার প্রতি তার চলে আসবে। এই দোয়াই দেখা গেল তুমি মেডিকেলে চান্স পেয়ে গেছো, বুঝছো ভাইয়া? তোমরা সবাই যেটা করবা সেটা হলো তোমাদের ক্লাসের এক্সপিরিয়েন্স গ্রুপে শেয়ার করবা, নোট করবা, নোট শেয়ার করবা। তোমার সেই এক্সপিরিয়েন্স, তোমার সেই নোট দেখে তোমার একটা ফ্রেন্ড যদি উপকৃত হয় সেই উপকারের দোয়া তোমার উপর চলে আসবে এবং সেই দোয়ার বদৌলতে তুমি দেখা যাবে ঢাকা মেডিকেলে চান্স পেয়ে গেছো, বুঝছো? মানুষের অনেক ছোট ছোট দোয়া কিন্তু আমাদের লাইফে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। ভাইয়া পড়তে হবে, সাথে তোমার দোয়াও দরকার আছে। আচ্ছা এরপরে চলে আসো ভাইয়া। আমি বলছিলাম আমরা কয়েকটা শব্দ সম্পর্কে একটু আলোচনা করব। শব্দগুলোর ভেতরে 1 নম্বরে দেখো বলছে অ্যান্ড্রোজেনেসিস, 2 নম্বরে বলছে অ্যাপোস্পোরি, 3 নম্বরে বলছে অ্যাপোগ্যামি, 4 নম্বরে বলছে কি অ্যাডভেন্টিটিভ এমব্রায়োনি, অ্যাগামোস্পার্মি, সিউডোগ্যামি। এই জিনিসগুলো কি এটা আমাদেরকে একটু বুঝতে হবে। ভাইয়া সবাই এখানে একটা ছবি আছে, ছবিটা একটু খেয়াল করবা ভালো করে। আচ্ছা তার আগে আমি একটু বলে দেই, অ্যান্ড্রো শব্দের অর্থ হলো কি? শুক্রাণু। অ্যান্ড্রো শব্দের অর্থ কি? শুক্রাণু। অ্যান্ড্রো শব্দের অর্থ শুক্রাণু। এখন আমাকে একটু কমেন্ট করে বলো শুক্রাণু হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? শুক্রাণু কিন্তু হ্যাপ্লয়েড। এখন আসো, এই শুক্রাণু কোনো ডিম্বাণুর সাথে মিলন ছাড়াই যদি জীব তৈরি করে, এই শুক্রাণু কোনো ডিম্বাণুর সাথে মিলন ছাড়াই যদি জীব তৈরি করে তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি? অ্যান্ড্রোজেনেসিস প্রক্রিয়া। তাহলে এখন আমাকে একটু বলো ভাই, এই যে শুক্রাণুটা ডিম্বাণুর সাথে মিলন ছাড়া যে জীব তৈরি করলো এই জীবটা হ্যাপ্লয়েড হবে নাকি ডিপ্লয়েড হবে? এই জীবটা কিন্তু অবশ্যই হবে কি? হ্যাপ্লয়েড। তাহলে আমাদের অ্যান্ড্রোজেনেসিস এটা কোন ধরনের পার্থেনোজেনেসিসের উদাহরণ? হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ। তাহলে প্রথম শব্দটা বুঝছো কিনা একটু কমেন্ট করে বলো। তাহলে আমাদের অ্যান্ড্রোজেনেসিস এটা কিন্তু একটা হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ। এরপরে চলে আসো অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি। এই জিনিসগুলা কি একটু খেয়াল করো ভাই। এইখানে আমি যে সুন্দর ছবিটা অঙ্কন করেছি এই সুন্দর ছবিটা হলো একটা ডিম্বকের ছবি। এই সুন্দর ছবিটাকে একটা ডিম্বকের ছবি। এই ডিম্বকের এই ভেতরে যে টিস্যুগুলো তুমি দেখতে পাচ্ছ সবগুলোই হলো আমাদের কি? নিউসেলাস টিস্যু। এই নিউসেলাস টিস্যুর ভেতরে একটা টিস্যু একটু আকারে বড় ছিল, নিউক্লিয়াসটা আকারে বড়, সাইটোপ্লাজম ঘন, যেই টিস্যুটাকে আমরা বলছি কি? আর্কিস্পোরিয়াল কোষ। তো তোমরা জানো এই আর্কিস্পোরিয়াল কোষ আমাদের কি তৈরি করে বলো তো? আর্কিস্পোরিয়াল কোষ আমাদের ডিম্বাণু মাতৃকোষ হিসেবে কাজ করে। এই ডিম্বাণু মাতৃকোষ থেকে আমাদের একটা সময়ে তৈরি হয় কি বলো তো? এটা হলো আমাদের স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করে। এটা আমাদের কি হিসেবে কাজ করে? স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করে। এইখান থেকে তৈরি হয় কি? স্ত্রী রেণু। এই স্ত্রী রেণু কি? এটা যেহেতু মেয়োসিস হয়েছে তাহলে স্ত্রী রেণু কি? হ্যাপ্লয়েড স্ত্রী রেণু থেকে আমাদের তৈরি হয় কি? ভ্রূণথলি। তাহলে ভ্রূণথলির সবকিছু কি? হ্যাপ্লয়েড। তাহলে এটা হলো আমাদের কি? নর্মাল প্রক্রিয়া। এখন আসো, আমরা কিন্তু পার্থেনোজেনেসিস নর্মাল পড়াচ্ছি না, অ্যাবনর্মাল প্রক্রিয়া পড়াচ্ছি। তাহলে অ্যাবনর্মাল প্রক্রিয়াটা কি? দেখো এই আর্কিস্পোরিয়াল কোষ ছাড়া একটা ডিম্বকের বাকি যে কোষগুলো আছে সেগুলোকে আমরা বলছি দেহকোষ। কি বলছি ভাই? দেহকোষ। তাহলে আমাদের ডিম্বকটা যেহেতু ডিপ্লয়েড, দেহকোষটাও কি? ডিপ্লয়েড। এখন মনে করো এই ডিপ্লয়েড দেহকোষটা আমার কি করছে? জনন মাতৃকোষ হিসেবে কাজ করছে। এবং এই জনন মাতৃকোষে যেহেতু এটা একটা অ্যাবনর্মাল প্রক্রিয়া, এইখানে কোনো কি হয়নি?
এইখানে কোনো মেয়োসিস হয়নি, নো মেয়োসিস, এইখানে কোনো মেয়োসিস হয়নি, এইখানে কোনো কি হয়নি, মেয়োসিস হয়নি। তাহলে কি হয়েছে, মাইটোসিস হয়েছে। তাহলে আমাদের জনন মাতৃকোষ মাইটোসিস প্রক্রিয়ায় কি তৈরি করবে, ভ্রূণ তৈরি করবে, এবং সেই ভ্রূণ থেকে যে ভ্রূণথলি তৈরি হবে সেটাও কি হবে, আমাদের ডিপ্লয়েড হবে। তাহলে দেখো আমাদের আর্কেস্পোরিয়াল কোষ আমাদের ভ্রূণথলি তৈরি করতেছে না, আমাদের ভ্রূণথলি তৈরি করতেছে কি, দেহকোষ। দেহকোষে আমাদের মেয়োসিস হচ্ছে না, কি হচ্ছে, মাইটোসিস হচ্ছে। তাহলে মাইটোসিস প্রক্রিয়ায় যে আমাদের স্ত্রীরেণু তৈরি হলো, সেই স্ত্রীরেণু যে ভ্রূণথলি তৈরি করলো সেটাও কি হবে, ডিপ্লয়েড হবে। তাহলে দেখো আমাদের এই যে ভ্রূণথলিটা যে তৈরি হলো, এটা হলো আমাদের সেই ভ্রূণথলি, এটা হলো আমাদের সেই ভ্রূণথলি। তাহলে এই ভ্রূণথলির ভেতরে যে ডিম্বাণু আছে সেটাও কিন্তু আমাদের কি, ডিপ্লয়েড। এইখানে যে আমাদের সহকারী কোষ আছে সেই সহকারী কোষটাও আমাদের কি, ডিপ্লয়েড। আমাদের এইখানে যে সেকেন্ডারি নিউক্লিয়াস আছে 2n + 2n, এটাও কি, মানে 2n। এরপরে দেখো ডিম্বকরন্ধ্রের বিপরীত দিকে, ডিম্বকরন্ধ্রের বিপরীত দিকে যে প্রতিপাদক নিউক্লিয়াস আছে প্রত্যেকটাই কি আমাদের ডিপ্লয়েড, অর্থাৎ আমাদের পুরা ভ্রূণথলিটাই কি, ডিপ্লয়েড। বুঝো কিন্তু। এখন দেখো আমাদের এই পুরা ভ্রূণথলি যেহেতু ডিপ্লয়েড, ডিম্বাণুও কি, ডিপ্লয়েড। এখন এই ডিপ্লয়েড ডিম্বাণু থেকেই যদি আমাদের কি তৈরি হয়, নিষেক ছাড়া জীব তৈরি হয়, তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি, অ্যাপোস্পোরি। তাহলে আমাদের ডিপ্লয়েড ডিম্বাণু থেকে জীব তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো কি বলতো, অ্যাপোস্পোরি। এটা হলো আমাদের 2 নাম্বার সংজ্ঞা। এখন আসো আমাদের এইখানে যদি এই ডিম্বাণু ছাড়া মনে করো যে এটা একটা ভ্রূণথলি, এটা একটা ভ্রূণথলি, এই যে এটা হলো ডিম্বকরন্ধ্র। এখন আমাদের ডিম্বকরন্ধ্রের বিপরীত দিকে কি আছে, প্রতিপাদক কোষ আছে। এইখানে আমাদের এই যে কি আছে, সহকারী কোষ আছে। মাঝখানে আমি ডিম্বাণু আঁকাইলাম না। তাহলে ডিম্বাণু ছাড়া, এই যে আমি ডিম্বাণু মনে করে এটা কেটে দিলাম, ডিম্বাণু ছাড়া অন্য যে কোনো কোষ থেকে, ডিম্বাণু ছাড়া অন্য যে কোনো কোষ থেকে আমাদের যদি জীব তৈরি হয় তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি, অ্যাপোগ্যামি। এই জন্য দেখো বলছে ডিম্বাণু ছাড়া অন্য যে কোনো কোষ থেকে যদি জীব তৈরি হয় তাহলে সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি বলতো, অ্যাপোগ্যামি। তাহলে এখন আমাকে একটু কমেন্ট করে বলো তো, অ্যাপোস্পোরি অ্যাপোগ্যামি এটা কি হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস নাকি ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস? এটা কি হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস নাকি ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস? দেখো ভাই আমাদের অ্যাপোস্পোরি এবং অ্যাপোগ্যামি দুইটাই হলো আমাদের ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস, দুইটাই কিন্তু আমাদের ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। আচ্ছা এরপরে খেয়াল করো ভাই, অ্যাডভেন্টেটিভ এমব্রিওনি, অ্যাডভেন্টেটিভ থেকে মনে রাখবা অ্যাডভান্স। কি মনে রাখবা, অ্যাডভান্স। দেখো ভাই আমাদের দেহকোষ ভ্রূণথলি তৈরি করছে, এখন দেহকোষ ভ্রূণথলি তৈরি না করে দেহকোষ সরাসরি যদি জীব তৈরি করে তাহলে অ্যাডভান্স কি, জীব তৈরি করলো না, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি, অ্যাডভেন্টেটিভ এমব্রিওনি। তাহলে আমাদের একটা ডিম্বকের দেহকোষ থেকে যদি সরাসরি জীব তৈরি হয় ভ্রূণথলি তৈরি ছাড়াই, তাহলে তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি, অ্যাডভেন্টেটিভ এমব্রিওনি। তাহলে আশা করি অ্যাডভেন্টেটিভ এমব্রিওনি বুঝেছো। তাহলে আমাদের দেহকোষ যেহেতু ডিপ্লয়েড, তাহলে অ্যাডভেন্টেটিভ এমব্রিওনি এটাও কি, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণ। এখন দেখো এই যে অ্যান্ড্রোজেনেসিস, অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি, অ্যাডভেন্টেটিভ এমব্রিওনি, এই সবগুলো প্রক্রিয়াকে একসাথে আমরা বলছি কি, অ্যাগামোস্পার্মি। তাহলে অ্যাগামোস্পার্মি হলো কি, টোটাল পার্থেনোজেনেসিস। আর এই পার্থেনোজেনেসিস ঘটানোর জন্য যদি আমাদের পরাগায়ন লাগে তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি, সিউডোগ্যামি। তাহলে আমাদের পার্থেনোজেনেসিসের জন্য পরাগায়ন দরকার হইলে তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি, সিউডোগ্যামি। তাহলে তোমরা অ্যান্ড্রোজেনেসিস, অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি, অ্যাডভেন্টেটিভ এমব্রিওনি, অ্যাগামোস্পার্মি এবং সিউডোগ্যামি প্রত্যেকটা জিনিস বুঝছো কিনা একটু বলো। তুমি কিন্তু বইয়ের সংজ্ঞা পড়ে এগুলো বুঝবা না ভাই, তোমার কিন্তু এখান থেকেই বুঝে যাইতে হবে। আর যদি না বোঝো তাহলে তুমি কি করবা, এই জিনিসটা আবার একটু দেখবা, যারা ক্লাসটা করতেছে না আমি বলবো তারা অভাগা। তারা কেন অভাগা, তোমরা যে কোনো পেইড ব্যাচে ভাইয়া একটু ক্লাস করবা, যে কোনো টিচারের, দেখবা যে এত ইনফরমেশান একটা ক্লাসে, এত ইনফরমেশান কোনো টিচারই তোমাকে দিবে না। প্রত্যেকটা টিচার তোমাকে বলবে এটা বাসা থেকে পড়ে নিও, এটা দাগানো বই থেকে পড়ে নিও, এই করো সেই করো, এত বোঝাবে না তোমাকে কেউ। এই জন্য ভাইয়া তোমরা তো ক্লাস করতেছো, যারা ক্লাস করতে পারতেছি না, যে অভাগাগুলো আছে
তাদেরকে তোমরা কি করবা, একটু ক্লাসটা করতে বলবা। অ্যাগামো স্পার্মি জিনিসটা কি? অ্যাগামো স্পার্মি হলো ভাই টোটাল পার্থেনোজেনেসিস প্রক্রিয়া, অ্যান্ড্রোজেনেসিস, অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি, অ্যাডভেন্টিভ এমব্রিওনি, টোটাল এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কি বলতো, অ্যাগামো স্পার্মি। আর এই অ্যাগামো স্পার্মির জন্য যদি পরাগায়ন দরকার হয় তাহলে সেটাকে বলবো কি, সিউডোগ্যামি। তাহলে টোটাল প্রক্রিয়াটাকেই আমরা বলবো কি, অ্যাগামো স্পার্মি। মানে সবগুলোকে মিলে অ্যাগামো স্পার্মি বলতেছি, বুঝছো? ক্লাস ভাই রেকর্ডেড থাকবে, ক্লাস ইনশাল্লাহ রেকর্ডেড থাকবে। এখন কতদিন যে রেকর্ড থাকবে আমি সেটা জানি না ভাই, কতদিন যে রেকর্ড থাকবে সেটা আমি জানি না। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্লাইডে প্রসিড করি। দেখো ভাই এইখানে সংজ্ঞা আছে, এই যে অ্যাপোস্পোরি, অ্যাডভেন্টিভ এমব্রিওনি, অ্যাপোগামি, অ্যাগামোস্পার্মি, সিউডোগামি। এই যে দেখো অ্যাগামোস্পার্মি পরাগায়ন অত্যাবশ্যক হলে সেটাকে আমরা বলি কি, সিউডোগামি। অ্যাগামোস্পার্মি দেখো পার্থেনোজেনেসিস প্লাস অ্যাপোস্পোরি, অ্যাডভেন্টিভ এমব্রিওনি, অ্যাপোগামি, অর্থাৎ টোটাল প্রক্রিয়াকে একসাথে বলা হয় কি, অ্যাগামোস্পার্মি। এই যে দেখো অ্যাপোগ্যামি মানে কি, ডিম্বাণু ছাড়া। আমরা আগেই বলছিলাম একটা ভ্রূণথলির ডিম্বাণু ছাড়া অন্য যে কোনো কোষ থেকে। আর আমাদের ভ্রূণথলিটা তৈরি হয়েছিল কোন প্রক্রিয়ায়, মাইটোসিস প্রক্রিয়ায়। মানে ভ্রূণথলি কি ছিল, ডিপ্লয়েড ছিল। এই জন্য দেখো বলছে অন্য যে কোনো ডিপ্লয়েড কোষ থেকে যদি কি হয়, আমাদের জীব তৈরি হয় বা ভ্রূণ তৈরি হয়, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি, অ্যাপোগ্যামি। এরপরে দেখো বলছে অ্যাডভেন্টিভ এমব্রিওনি মানে কি, এই যে দেখো ডিম্বকের দেহকোষ থেকে সরাসরি ভ্রূণ তৈরি হবে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি, অ্যাডভেন্টিভ এমব্রিওনি। এরপরে দেখো বলছে অ্যাপোস্পোরি, এই যে দেখো ডিম্বকের দেহকোষ থেকে ডিপ্লয়েড ভ্রূণথলি তৈরি হয়, এবং ভ্রূণথলির কি হবে, আমাদের এই যে ভ্রূণথলি তৈরি হবে, এবং তোমার এই যে ডিম্বকের দেহকোষ থেকে ডিপ্লয়েড ভ্রূণথলি তৈরি হবে, এবং ওই ভ্রূণথলির ডিম্বাণু থেকে যদি আমাদের কি হয়, জীব তৈরি হয়। ডিপ্লয়েড ডিম্বাণু থেকে যদি কি হয়, জীব তৈরি হয়, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো, এই যে দেখো ডিপ্লয়েড ভ্রূণথলির ডিপ্লয়েড ডিম্বাণু থেকে যদি জীব তৈরি হয়, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি, অ্যাপোস্পোরি। আর অ্যান্ড্রো মানে কি, শুক্রাণু থেকে যদি জীব তৈরি হয়, তখন সেটাকে বলবো কি, অ্যান্ড্রোজেনেসিস। বুঝতে পেরেছ? তাহলে আমরা সামনে প্রসিড করব। আচ্ছা, এখন দেখো আমাদের অযৌন এবং যৌন প্রজননের একটা পার্থক্য বইয়ে আছে। আমি বই থেকে সরাসরি উঠাই দিছি ভাইয়া, তোমরা এখান থেকে পড়ে ফেলবা। যেমন যৌন প্রজননে আমাদের কি হয়, মেয়োসিস কোষ বিভাজন কিন্তু আছে। শুক্রাণু ডিম্বাণু তৈরি হইতে গেলে মেয়োসিস বিভাজন লাগবে। আর মেয়োসিস মানে ক্রসিং ওভার মানে বৈচিত্র্য। এই জন্য দেখো বলছে এখানে জীবে বৈচিত্র্য তৈরি হবে। আর বৈচিত্র্য তৈরি হওয়া মানেই কি, নতুন পরিবেশের সাথে সে খাপ খাওয়াইতে পারবে। এই জন্য দেখো বলছে অধিক অভিযোজন ক্ষমতা সম্পন্ন। আর যৌন প্রজনন কোথায় হবে, উচ্চ শ্রেণীর উদ্ভিদে হবে। কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদেও যৌন প্রজনন হয়। এবং দেখো এখানে মেয়োসিস কোষ বিভাজনের প্রয়োজন আছে। এইখানে কি, দুইটা ভিন্নধর্মী গ্যামিটের মিলন হয়, এবং সেই দুইটা গ্যামিটকে কি হইতে হবে, অবশ্যই ভিন্নধর্মী হইতে হবে, তাহলেই কিন্তু যৌন জনন হবে। বুঝছো ভাই? সমকামিতায় কিন্তু যৌন জনন হবে না, এটা মাথায় রেখো। অযৌন জনন দেখো বলছে গ্যামিটের দরকার হয় না, মেয়োসিস কোষ বিভাজনের প্রয়োজন হয় না, নতুন বৈচিত্র্য তৈরি হয় না, এবং উদ্ভিদের অভিযোজন ক্ষমতা সম্পন্ন কি হবে, কম হবে। এবং এটা কোথায় হবে, নিম্ন শ্রেণীর উদ্ভিদে হবে অযৌন জননটা। তাহলে যৌন আর অযৌন জননের ভেতরে পার্থক্য বুঝে পড়বা, মুখস্থ করলে কিন্তু সেটা বেশি দিন মনে থাকবে না। এরপরে চলে আসো কৃত্রিম হাইব্রিডাইজেশন বা কৃত্রিম প্রজনন। তাহলে কৃত্রিম প্রজননের তুমি শুধু ধাপগুলো পড়বা। ধাপগুলো কি কি, যেমন প্যারেন্ট নির্বাচন, প্যারেন্ট উদ্ভিদের কৃত্রিম স্বপরাগায়ন, প্যারেন্ট উদ্ভিদের ইমাস্কুলেশন জিনিসটা কি, ইমাস্কুলেশনটা হলো, দেখো কৃত্রিম প্রজননে তুমি করতে চাচ্ছ কি, তোমার কাঙ্ক্ষিত একটা উদ্ভিদের পরাগরেণুকে তুমি কি করতে চাচ্ছ, অন্য একটা উদ্ভিদের গর্ভমুণ্ডে পতিত করতে চাচ্ছ। এখন মনে করো যে এটা একটা ফুল, এখন এই ফুলটা মনে করো উভলিঙ্গ, তার মানে এখানে কি আছে, স্ত্রী স্তবক আছে, আবার কি আছে, পুরুষ স্তবক আছে। এখন আমাদের এই পুরুষ স্তবক থেকে উৎপন্ন পরাগরেণু যদি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়, তাহলে কিন্তু তোমার কাঙ্ক্ষিত পরাগরেণু তুমি পতিত করতে আর পারতেছ না। এই জন্য তুমি কি করবা বলো তো, এই যে পরাগরেণুটাকে এখান থেকে সরাই ফেলবা,
পরাগরেণু এইখান থেকে সরাই ফেললে তোমার স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে ওই ফুলের পরাগরেণু এসে পড়ার আর সম্ভাবনা থাকতেছে না। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কি ইমাস্কুলেশন। তাহলে ইমাস্কুলেশন হলো কি? ইমাস্কুলেশন হলো যে প্রক্রিয়ায় আমরা কি করব, আমাদের ফুল থেকে পরাগরেণুটাকে বা পরাগধানীটাকে বা পুংকেশরটাকে অপসারণ করে ফেলবো। কি প্রতিরোধের জন্য? স্বপরাগায়ন প্রতিরোধের জন্য। সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি ইমাস্কুলেশন প্রক্রিয়া। এরপরে কি করবা? ব্যাগিং করবা, ক্রসিং করবা, লেভেলিং করবা, বীজ সংগ্রহ করবা, বীজ বপন করবা, F1 উদ্ভিদ তৈরি করবা, F2 বংশধরে ব্যবহার, নতুন প্রকরণ সৃষ্টি। ধাপগুলো একটু পড়ে ফেলবা। এখন আসো ইমাস্কুলেশন প্রক্রিয়া এই সম্পর্কে আমরা আজিবুর রহমান স্যারের বইয়ের কিছু তথ্য দিয়ে দিয়েছি। তাহলে ইমাস্কুলেশন এই প্রক্রিয়াটা আমরা হলো কোন উদ্ভিদের ক্ষেত্রে করব না? একটা হলো যদি উদ্ভিদটা পরপরাগায়ী হয় আর উদ্ভিদটা যদি একলিঙ্গক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইমাস্কুলেশনের দরকার নেই। আর ইমাস্কুলেশন মানে কি? পুংস্তবক অপসারণ করা, নট স্ত্রী স্তবক। কোন স্তবক অপসারণ করবা? পুংস্তবক অপসারণ করবা। পুংস্তবক অপসারণ প্রক্রিয়াটাকেই আমরা বলবো কিন্তু ইমাস্কুলেশন। এখন মনে করো একটা পুষ্প খুবই ছোট, তুমি তার পুংস্তবক আলাদাই করতেই পারতেছো না, তাহলে পুংস্তবককে অপসারণ তুমি করবা কিভাবে? ইমাস্কুলেশন করবা কিভাবে? তার জন্য ওয়ে হলো কি করবা, ফুল যদি আকারে ছোট হয় তাহলে 45 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 থেকে 10 মিনিট আমরা ডুবিয়ে রাখবো। সেটাকে ডুবিয়ে রাখলে সেই ক্ষেত্রে পুংকেশর নষ্ট হয়ে যাবে, স্ত্রীকেশর অক্ষত থাকবে। এভাবেই আমরা ছোট পুষ্পকে কি করব বলো তো? ইমাস্কুলেশন করব। তাহলে ইমাস্কুলেশন, ফুলটা যদি ছোট হয় কি করব? 45 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম পানিতে 1 থেকে 10 মিনিট আমরা ফুটাবো। ফুটাইলে আমাদের ফুলের পুংকেশর নষ্ট হয়ে যাবে, স্ত্রীকেশর কি থাকবে? অক্ষত থাকবে। এভাবেই আমরা কি করব? ছোট পুষ্পের আমরা ইমাস্কুলেশন করব। তাহলে আমাদের কৃত্রিম প্রজননে ইমাস্কুলেশনটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ভাইয়া আগের স্লাইডটা আবার একটু দেন। ভাইয়া কোন স্লাইডটা? এটা এইটা নাকি? দেখো ভাই আমি দিছি, সবগুলোই দিচ্ছি। এই যে এই স্লাইডটাও দিচ্ছি, তুমি একটু স্ক্রিনশট দিয়ে নাও। এই যে এই স্লাইডটা দিচ্ছি, স্ক্রিনশট মেরে নাও। তারপরে এই যে স্লাইডটা দিলাম, স্ক্রিনশট মেরে নিও ভাই, তুমি যখন পরে ক্লাস দেখো মেরে নিও। এরপরে এই যে দিচ্ছি, এই যে দিচ্ছি, এই যে দিচ্ছি, এই যে। এখন বলো আমাকে একটু, কোনটি রোধ করার জন্য ইমাস্কুলেশন করা হয়? কোনটি রোধ করার জন্য ইমাস্কুলেশন রোধ করা হয়? আমি একটু আগেই বলছি ইমাস্কুলেশন আমরা কেন করব। ইমাস্কুলেশন আমরা কেন করব সেটা কিন্তু আমি একটু আগেই বলে দিচ্ছি, আমি ছবি আঁকায়ও দেখাই দিচ্ছি। তাহলে ইমাস্কুলেশন আমরা কেন করব? ইমাস্কুলেশন আমরা করব হলো স্বপরাগায়ন প্রতিরোধের জন্য। কারণ আমি চাচ্ছি কি কাঙ্ক্ষিত পরাগরেণুর সাথে পরাগায়ন ঘটাইতে। এখন আমাদের স্বপরাগায়ন প্রতিরোধের জন্যই কিন্তু আমরা ইমাস্কুলেশনটা করব। ভাই পরপরাগায়ন না, স্বপরাগায়ন। পরপরাগায়ন আর এই দেখো, তুমি স্লাইডটা ভালো করে খেয়াল করো। এই যে ইমাস্কুলেশনের প্রয়োজন হয় না কখন? যদি পরপরাগী হয় ফুলটা আর যদি একলিঙ্গক হয় তখন আমার ইমাস্কুলেশন হয় না। তাহলে ইমাস্কুলেশন দরকার কখন? যদি স্বপরাগী হয়। তাহলে স্বপরাগায়ন প্রতিরোধের জন্য আমরা কি করব? ইমাস্কুলেশন করব। এরপরে চলে আসো আমাদের কৃত্রিম প্রজনন। এটা কিন্তু আমাদের মানে কৃত্রিম প্রজননটা অনেক বেশি ভূমিকা রাখছে আমাদের হলো তোমার বিভিন্ন ধরনের মানে রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল জাত তৈরিতে। এই জন্য আমাদের এই জিনিসগুলো দাগানো পড়া, এগুলো তোমরা একটু দাগায় পড়ে নিবা। আমি এখানে একটু বড় করে দিচ্ছি, তোমাদের একটু বড় করে দিচ্ছি। এই যে সব তো বেঁকে ছিটে গেল। এই যে দেখো, তাইলে দেখো এখানে বলছে এই যে বাড়ি বাংলাদেশ রিসার্চ, এই যে দেখো এখানে আছে হলো বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউশন কর্তৃক উদ্ভাবিত এই যে মুক্তা, গাজী, তারপরে হলো মোহিনী, এগুলো একটু বিআর নাম্বারটা একটু পড়বে, এগুলো রোগ প্রতিরোধী জাত। এরপরে চলে আসো এখানে উচ্চ ফলনশীল দেখো আরো কিছু, ইসের কথা এখানে বলছে। এই যে 1960-এর দশকে ফিলিপাইনে অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র, তাহলে IRRI ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ফিলিপাইনে অবস্থিত। এখন ইরা দেখো ইরিধান উদ্ভাবন করছে। উচ্চ ফলনশীল ইরিধান কি কি আছে? ইরি 20, ইরি 8, ইরি 5, ইরি 28, ইরি 29।
এগুলা। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউশন, এরা দেখো কি কি উচ্চ ফলনশীল ধান উৎপাদন করছে, সন্দিনা, তারপর হলো বিরিশাইল, ইরিশাইল, এগুলো দাগানো পড়ে ফেলবা। বাংলাদেশ ধান গবেষণা কর্তৃক উদ্ভাবিত 4টি উষ্পি জাত হলো সন্দিনা, মালা, শাহিবালাম এবং শ্রাবণী। উষ্পি মানে হলো উচ্চ ফলনশীল জাত, যেগুলো কি করবে 4 গুণ বৃদ্ধি করবে ফলন। অর্থাৎ আগে যদি 1 মণ তুমি ধান পাইতে 1 বিঘা থেকে, এখন পাবে 1 বিঘা থেকে 4 মণ। তাহলে এগুলো দাগানো পড়া সুন্দর করে পড়ে ফেলবা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভাই। এরপরে চলে আসো, এরপরে দেখো এইখানে আমাদের একটা টপিক আছে, সেটা হলো মেক্সিকো। এই যে দেখো এখানে মেক্সিকোর সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 17টি উষ্পি জাতের গম উদ্ভাবন করছে। উষ্পি মানে উচ্চ ফলনশীল গম। তাহলে হলো মেক্সিকোর সহায়তায়, মেক্সিকোর CIMMIT, এটা একটু পড়বা, এর সহায়তায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট 17টি উচ্চ ফলনশীল গমের জাত উদ্ভাবন করছে, এটা একটু দেখবা। আচ্ছা, এরপরে আসো দেখো, এই যে এইখানে দেখো, এইখানে হলো আমাদের কয়েকটা তোমার ফুলের জাতের কথা এখানে বলছে, উচ্চ ফলনশীল ফুলের জাত। এই যে গোলাপের হাইব্রিড টি ফ্লোরিডা, এরপরে আর কি আছে এই সাইডে, এরপরে দেখো আছে এই যে মেরিগোল্ড, এগুলো সবই হলো আমাদের উচ্চ ফলনশীল কি বলতো ফুলের জাত। এটা একটু পড়ে ফেলবা, ফুল তো অবশ্যই জানতে হবে তোমাদের, কারণ 14 ফেব্রুয়ারিতে তুমি প্রপোজ করতে গেলে ফুল লাগবেই। এরপরে দেখো ভাই, এইখানে আমাদের উচ্চ ফলনশীল কয়েকটা সবজির জাতের কথা বলছে, যেমন হলো আম, তরমুজ, মিষ্টি কুমড়া, লাউ, টমেটো, ঝিঙা, বাঁধাকপি, এগুলো হলো আমাদের উচ্চ ফলনশীল জাত, সবজি জাত। এগুলো একটু পড়ে ফেলবা, এগুলো লাগবে। আচ্ছা, পরের স্লাইডে আসি। পরের স্লাইডে দেখো, এইখানে পরের স্লাইডে আমাদের কি বলছে, ওই যে উপরের দিকে, এই যে দেখো এইখানে দেখো বলছে, পরের স্লাইডে দেখো আমাদের বলছে কি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবিত মুক্তা, গাজী, মোহিনী, শাহিবালাম, এগুলো হলো কি উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধক্ষমী ধানের জাত। পড়ে ফেলবা। তাহলে আমাদের এগুলো দাগানো পড়া, যেগুলো কৃত্রিম প্রজননের ফসল, এগুলো সব হলো দাগানো পড়া। তাহলে এই দাগানো পড়াগুলো বই দেখে সুন্দর করে দাগায়ে পড়ে ফেলবা। তাহলে দাগানো পড়া যেগুলো, সেগুলো হলো বই দেখে সুন্দর করে পড়ে ফেলবা। দাগানো পড়াগুলো বই দেখে সুন্দর করে পড়ে ফেলবা। তাহলে ভাই আমরা আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। তো তোমরা হলো অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপ, যে মেডিএইম যে গ্রুপটা আছে, মেডিএইম গ্রুপে ক্লাস নোট শেয়ার দিবা, ক্লাস নোট শেয়ার করবা, প্লাস হলো ক্লাস রিভিউ দিবা। আমাদের মেডিএইম গ্রুপে অবশ্যই ক্লাস রিভিউ দিবা। যার ক্লাস নোট সবচেয়ে বেশি সুন্দর হবে, আমি নিজে ব্যক্তিগতভাবে তাকে নক দিয়ে একটা পুরস্কার দেব, এবং পুরস্কারটা অবশ্যই ভালো মানের পুরস্কার থাকবে। তাহলে তোমরা কি করবা, আমাদের মেডিএইম গ্রুপে ক্লাস নোট শেয়ার করবা, প্লাস ক্লাসের রিভিউ দিবা। আমাদের আগে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো, এই ক্লাস সহ রিভিউ দিবা, ক্লাস নোট শেয়ার করবা। তাহলে আমরা আজকের ক্লাস এইখানেই শেষ করি। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ক্লাস